হ্যাঁ, নির্মল শুরু করতে পারেন আপনি। ওকে, তাহলে ইটস আপ টু চন্দন স্যার। স্যার, আপনি প্লিজ কন্টিনিউ করবেন। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে আশা করি সবাই। একদম একদম শোনা যাচ্ছে। আম, তো এখন আমি দেখতে পাচ্ছি 23 জন জয়েন করেছেন। আম, সবাইকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং টু অল। আমাকে নির্মল দা যখন বললেন যে কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, তো আমি খুব বেশি প্রিপেয়ার্ড ছিলাম না যে কি নিয়ে কথা বলবো। যে কোনো একটা আহ, বিষয় যেটা আমার কেরিয়ার রিলেটেড সেটা বলা যাবে। কিন্তু আজকে যখন কার্ডটা রেডি হয়ে এসছে, সেখানে লেখা আছে যে জেন এআই শেখাটা কেন মাস্ট। তো মানে আমি একটু খুবই কাইন্ড অফ একটু অস্বস্তি ফিল করছিলাম যে মাস্ক বলে দেওয়া মানেই হয়ে যাচ্ছে যে না না, আপনি যেটা আপনার বক্তব্য সেটা আপনি বলুন। না না, আমি এটা নিয়েই কথা বলবো। মানে মাস্ক ব্যাপারটা হলে কি হয়, অনেকেই একটু একটু ভয় পেয়ে যায়। সত্যি কথা বলতে কি, মানে যখনই বলা হয় না এটা করতেই হবে, তো যারা যারা এর একটা নিয়ে অ্যাসপিরেশন আছে, শিখতে চাইছে, তারা একটু ভয় পেয়ে যায় যে বাবা এটা বোধহয় খুবই কঠিন কিছু একটা বিষয় এবং এটা না শিখলেই বোধহয় আর ভবিষ্যৎ নেই। এই ভয়টা কাজ করে। তো আমি সেই ভয়টা ভাঙার চেষ্টা করব আমার এই সেশনের মধ্যে, যে কি করলে এই জার্নিটা আমাদের সহজ হতে পারে এবং কি করে আমরা এআইটাকে আমাদের দৈনন্দিন জীবনের একটা টুল বা একটা প্ল্যাটফর্ম, একটা মেজের মতো তৈরি করতে পারি। তো আমি এখানে বরঞ্চ একটা ডিসকাশন শুরুর আগে জিজ্ঞেস করে নিই, সবাই যেহেতু গুগল মিটে অপশন আছে হ্যান্ড রেজ করার, তো মোটামুটি সবাই বলবেন যে এদের মধ্যে কতজন চ্যাট জিপিটি বা এই ধরনের কোনো এআই প্ল্যাটফর্ম অলরেডি ব্যবহার করা শুরু করে দিয়েছেন। প্রচুর প্রচুর, গ্রেট। আমরা সবাই অলমোস্ট, মানে এটা নতুন করে কিছু বলার নেই, আমরা সবাই ব্যবহার করছি। অনেক অনেক হাত দেখা যাচ্ছে, গ্রেট। সো চ্যাট জিপিটি ব্যবহার করছেন বা অন্য কোনো এআই প্ল্যাটফর্ম যেগুলো ওপেন করে দেয়া হয়েছে, বা কিছু কিছু এআই কে প্রমোট করা হচ্ছে $10, বা কখনো সেটা আরেকটু বেশি টাকা দিয়ে বলা হচ্ছে এটা ইউজ করো। তো নেক্সট কোশ্চেন যেটা আমি করতে চাই, যে আপনারা এই যে এআই প্ল্যাটফর্ম গুলো ইউজ করছেন দৈনন্দিন কাজের জন্য, তাদের মধ্যে কতজন কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো কোর্স করে এসেছিলেন? কেউ কি করে এসেছিলেন? বা যারা যারা করে এসেছেন, কোর্সটা করে এগুলো ব্যবহার করছেন, তারা একবার হাত তুলতে পারেন। তো সম্ভবত না, উত্তরটা হচ্ছে যে আমরা ব্যবহার করতে এমনি করতে করতে শিখে গেছি। কোনো কোর্স করিনি, কোনো কিছু আমরা পড়িনি এটা নিয়ে, তবু আমরা ব্যবহার করছি। আসলে আমরা অনেকেই বুঝতে পারিনি যে এআই জীবনে আমাদের, মানে আমাদের জীবনে এআই কখন যে ঢুকে পড়েছে, কিভাবে ঢুকে পড়েছে, সেটা আমরা আলাদা করে নোটিসই করিনি। ব্যাপারটা এতটাই সাবলীল ভাবে এআই আমাদের জীবনের মধ্যে ঢুকেছে। এটাকে যদি আমরা ধরুন আপনি একটা প্রথম একটা মোবাইল ফোন কিনলেন, একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন একটা কিনেছেন, এবং আপনি সেখানে আপনার তাতে কোনো ফিঙ্গারপ্রিন্টও নেই, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা ফেস আনলক করার জন্য ফেস আইডি ব্যবস্থা কিছুই নেই, সাধারণত একটা ফোন, স্ট্যান্ডার্ড অ্যান্ড্রয়েড ফোন। এবার যখন আপনি কোনো মেসেজ টাইপ করা শুরু করছেন, হোয়াটসঅ্যাপ মেসেজ, প্লেন এসএমএস, সেখানে দেখবেন যে আপনি প্রথম যখন কোনো কিছু টাইপ করছেন, টাইপের সঙ্গে সঙ্গে কিবোর্ডে কোনো সাজেশন নেই, ব্ল্যাঙ্ক। কিন্তু কিছুদিন পর থেকে আস্তে আস্তে করে একটা দুটো করে সাজেস্টেড ওয়ার্ড আসতে শুরু করেছে। এই যে ওয়ার্ড সাজেশন শুরু হয়েছে,
যখন থেকে সাজেশন দেওয়া শুরু করেছে তখন থেকে তার ভিতরে একটা ইন্টেলিজেন্স তৈরি হয়ে গেছে, যেটা চলছিল মেশিন লার্নিং এর মধ্যে দিয়ে। এই লার্নিংটা চলছিল, লার্নিং চলার পরে তার আউটপুটটা এসেছে এআই এর মধ্যে দিয়ে। সো এটা একটা এআই, ছোট্ট একটা এআই এর একটা প্যাটার্ন মেশিন আপনার শিখে ফেলেছে এবং সেগুলো করছে। আমরা গুগল ম্যাপ, আমরা লং ব্যাক আমরা গুগল ম্যাপ ব্যবহার করে আসছি। গুগল ম্যাপ বলছে সামনে রাস্তায় ট্রাফিক আছে, অমুক জায়গায় জ্যাম আছে, অন্য রাস্তা দিয়ে যান। ইউটিউব যখন আমরা কোনো একটা ভিডিও দেখি, আমরা দেখি যে ডান দিকের সাজেশন বারে ওই সংক্রান্ত ভিডিওগুলো সাজেস্টেড হতে থাকে। আমরা যখন নেটফ্লিক্স দেখি, একই পদ্ধতি, একইভাবেই আমাদের একটা সিনেমা দেখার পর সেই জনরের, সেই ক্যাটাগরির কিছু সিনেমা আসতে থাকে। তো এই সবগুলোই কিন্তু এআই, এবং এটা কোনো ভবিষ্যতের প্রযুক্তি বা একটা রকেট সায়েন্সের মতো করে ঢুকে পড়েছে এবং খুব কঠিন কিছু একটা তার নয়। তাই আমাদের প্রশ্নটা কিন্তু আজকে যে এআই আসবে কি আসবে না নয়, এআই এসে গেছে, এখন আমরা ঢুকেও পড়েছি, কিন্তু আমরা এআই কে বুঝে ব্যবহার করব নাকি না বুঝেই ব্যবহার করে যাব। তো আমি একটু আমার ব্যাকগ্রাউন্ডটা বলি। যখন আমি 2001 সালে আমার প্রথম কেরিয়ার শুরু করি, এমন একটা সময় আমি কেরিয়ার শুরু করি, ধরে নিন মানে তার আগে পর্যন্ত একাডেমিক সময়ে আমার কোনো ফর্মাল কোনো কম্পিউটার পড়াশোনা ছিল না। আমি করে এসেছিলাম ফিজিক্সে ব্যাচেলার্স ডিগ্রি, ফিজিক্স অনার্স নিয়ে। এবং আমি যখন কলেজ থেকে বের হচ্ছি, যে বছর পাস আউট করছি, সেই বছর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সঙ্গে একটা অপশনাল সাবজেক্ট হিসেবে হলো ইলেকট্রনিক্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো তখন আমাদের খুব হাত কামড়ানোর মতো অবস্থা যে গ্রাজুয়েশন শেষ করে বেরিয়ে যাচ্ছি এবং কলেজে কম্পিউটার ঢুকছে, অথচ আমার আর শেখা হলো না। তো আমার খুবই ইচ্ছে ছিল এই যন্ত্রপাতি, মেশিন, এই জিনিসগুলো আমার কাছে একটা অদম্য একটা কৌতূহলের ব্যাপার, তীব্র কৌতূহলের সঙ্গে কি হয়, কেন হয়, কিভাবে হয়। এবং এটা আমার শুরু হয়েছে আরো অনেক আগে থেকে। আমার সঙ্গে আমার একটা হবি ছিল, যে হবিটার নাম এই জেনারেশনে আর হয়তো অনেকে জানবে না, ডিএক্সিং বলে একটা টার্ম আছে, যেটা হচ্ছে রিমোট রেডিও স্টেশনকে শর্টওয়েভ রেডিওতে শোনা। এবং আমি সেটা শুরু করেছিলাম তখন আর্লি 1991-92 শর্টওয়েভে রেডিওগুলো যখন চ্যানেলগুলো টিউনার দিয়ে চেঞ্জ করতে 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 হঠাৎ করেই আমি খুঁজে পাই ভয়েস অফ আমেরিকা, এবং সেখানে দেখছি যে বাংলা অনুষ্ঠান হচ্ছে। তো যাই হোক, মানে সেটা একটা সম্পূর্ণ অন্য টপিক, কিন্তু মানুষ এই যে খুঁজতে থাকে, কন্টিনিউ খোঁজা, এই জিনিসটা বরাবরই আমার মধ্যে ছিল। এবং আমার মনে হলো যে আমি আর কম্পিউটারে পড়াশোনাটাও শুরু করব, আমি ফিজিক্সে আর মাস্টার্স করব না। যদিও আমার খুব পছন্দ ছিল কোয়ান্টাম মেকানিক্স, এটা আমার খুব পছন্দের একটা সাবজেক্ট ছিল। তো যাই হোক, আমরা তো পড়াশোনা শুরু করলাম সেই সময় যতটা যা পড়া যায়। এবং আমরা যখন শিখছিলাম সেই সময় কিন্তু গুগল ছিল না। 2000 সালে তখন কিন্তু গুগল আসেনি, তখন কিন্তু গুগলকে এইভাবে, সব থেকে বড় কথা, ইন্টারনেটটাও তখন অ্যাভেলেবেল ছিল না। তো গুগল ছিল না, ইউটিউব ছিল না, অনলাইন কোনো কোর্স নেই। আমার কেরিয়ার শুরু হয়েছে উইন্ডোজ 95 থেকে, উইন্ডোজ 95 ইনস্টল করা থেকে। ফ্লপি ডিস্ক ব্যবহার করতে হতো, উইন্ডোজের ড্রাইভার ইনস্টল করতে প্রচুর সময় লাগতো, খুঁজতে হতো, উইন্ডোজ কখনো কখনো ক্র্যাশ করে যেত, আবার নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে হতো। তো এই জেনারেশনের কাছে ব্যাপারটা হয়তো অনেকটা কাইন্ড অফ, কি বলা যেতে পারে, এটা একটা একটা মানে ইতিহাস মনে হবে। কিন্তু আমি যখন বিষয়টাকে খুব কাছ থেকে দেখেছি, এবং একটা জিনিস আমার মনে হয়েছে যে টেকনোলজি কখনো কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। প্রতি কয়েক বছর পর পরই একটা টেকনোলজিতে এমন একটা বাঁক আসে যেটা আমাদের কাজের ধরনটাকেই বদলে দেয়। আমাদের যখন পড়াশোনার শুরু করছিলাম মাধ্যমিক, সে সময় কিন্তু একটা টাইপিং শেখার ক্রেজ ছিল, যে টাইপিং শিখতে হবে। অনেকেই শিখছিল টাইপিং, কেউ শর্ট হ্যান্ড শিখেছে,
কেউ তারপর ডিটিপি শিখেছে। তো সবাই কিছু না কিছু শিখছিল যে কি শিখবো, এখন কি শিখবো। না, এই যে জেনারেশনটার কথা এখন আমরা বলছি, আমরা যে জেনারেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, এখন সবার কাছে এটা একটা খুব বাজ ওয়ার্ড, খুব ইন থিং, যে এখন কি শিখবো। তার মধ্যে একটা এআই একটা টার্ম। তো আমি মনে করি যে এটা মানে আরেকটা একটা নতুন একটা কিছু এর মধ্যে ঢুকে পড়েছে তা নয়, এআই একটু আলাদা। কারণ এআইটা কোনো টুল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোনো ফ্রেমওয়ার্ক, কোনো সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, এগুলো নয়। এটা মানুষের কাজ করার পদ্ধতি। তো এই যে পদ্ধতিটা পাল্টালো, এটাকেই বলা চলে প্যারাডাইম শিফট, মানে একটা বিশাল জাম্প, যেটা একটা কাজের পদ্ধতিকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। তো এআই তো এসে পড়েছে, এখন কথা হচ্ছে যে এআই এর মধ্যে কি কি শেখা যাবে বা কারা শিখবে, বা কিভাবে গুলোকে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে নিয়ে আসতে পারি। তো একটা আমি উদাহরণ দিই, যখন আমাদের প্রথম যখন বিদ্যুৎ আবিষ্কার হয়, যখন ব্যবহারযোগ্য ভাবে নিকোলাস টেসলা বিদ্যুৎকে ডিস্ট্রিবিউট করা শুরু করেন, তো তখন তো সবাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে যান, তাই না? যখন তেমনই যখন ইন্টারনেট এলো, তো সবাই ওয়েব ডেভেলপার হয়ে যান। যখন স্মার্টফোন আসলো, সবাই তো ওয়েব অ্যাপস বা অ্যাপস ডেভেলপার হয়নি। একটা একটা পার্ট থাকে যারা জিনিসটাকে ড্রাইভ করে, একটা পার্ট থাকে যারা জিনিসটাকে ডেভেলপ করে। একটা গাড়ি গাড়ি চালায় যে লোকটা, যারা ড্রাইভ করে গাড়িটাকে, তারা গাড়ির ফাংশনালিটিস গুলো জানে। গাড়িকে কি করে চালাতে হয়, কখন ব্রেক করতে হয়, কখন অ্যাক্সিলারেটর প্রেস করতে হয়, কোন সময় আসলে এমার্জেন্সি সিচুয়েশনে কি করে দাঁড়াতে হবে, গাড়িটাকে থামাতে হবে। সো দিস আর দ্য ফাংশনালিটিস। কিন্তু এই যখন গাড়িটা খারাপ হয়ে যায়, যখন তার সার্ভিসিং দরকার হয়, সেইটা কিন্তু করে যারা, তারা হচ্ছে কার মেকানিক, কার ইঞ্জিনিয়ার। তো দুটো দল আলাদা হয়ে যায়। এআই এর এই যুগেও একদল থাকবে যারা এআইটাকে ব্যবহার করবে রোজকার জীবনে, এআইটাকে ব্যবহার করে আরো বেশি প্রোডাক্টিভ হবে। কিন্তু একদল মানুষ এরকমও থাকবে যারা এআই ইঞ্জিনিয়ার হবে, তারা মেশিন লার্নিং শিখবে, তারা এআই নিয়ে আরো অনেক দারুণ দারুণ সব কাজ করবেন। তো এআই এবার একটু ছোট করে আমরা মানে জিনিসটা বোঝার চেষ্টা করি যে মানে জিনিসটা কেমন, কেন এতটা জরুরি হয়ে পড়েছে, কেন আমাদের জরুরি এটা, একটা মৌলিক দক্ষতার মতো ধরা যেতে পারে, একটা একটা এসেনশিয়াল স্কিল। যেমন একটা সময় আমাদের দেশে যখন কম্পিউটারের প্রচলন শুরু হয়, তখন একটা শব্দ খুব চলতো, যেটাকে বলা হতো কম্পিউটার লিটারেট বা কম্পিউটার লিটারেসি। একটা প্রোগ্রাম, রাজীব গান্ধী কম্পিউটার সাক্ষরতা মিশন নামে একটা মিশন চলত। এখন একটা সময় এসেছে যখন এআইটাকেও একটা লিটারেসি দরকার, এআই লিটারেসির জন্য একটা মিশন দরকার। কারণ এআই এমন একটা ছাত্রের মতো ধরা যেতে পারে, যে পড়াশোনা করছে, সারাদিন রাত পড়াশোনা করে যাচ্ছে এবং সে নতুন নতুন জিনিস শিখছে, এবং সে যেটা যেটা সে শিখছে, যে স্কিলটাকে সে আপগ্রেড করেছে নিজেকে, সেই স্কিলটাকে আমাকেও আপগ্রেড করে নিতে হবে। তাহলেই আমি এই যুগের সঙ্গে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারবো। একটা ছাত্র আজকাল এআই দিয়ে পড়াশোনা করছে, তার স্টাডি প্ল্যান বানাচ্ছে, প্রজেক্ট তৈরি করছে। এর খারাপ দিকও একটা আছে, যেটা একটা আলাদা আলোচনা হতে পারে। কিন্তু যারা এটাকে ভালোভাবে কাজে লাগাতে পারছে, তারা অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যেতে পারছে। একজন ক্লাস টিচার তার নেক্সট ক্লাসের জন্য প্ল্যান বানাতে পারছেন, কোন কোন ক্লাসে কোন কোন ধরনের চ্যাপ্টারগুলোর ডিসকাশন করা উচিত, সেটাকে ব্যবহার করার জন্য, সেই চ্যাপ্টারগুলোকে বোঝানোর জন্য কেমন উদাহরণ দেওয়া উচিত, সেগুলো অনেক বেশি ভালো করে
তার প্ল্যান বানিয়ে নিতে পারছেন। একজন ডাক্তার গবেষণাপত্র যেগুলো বেরোচ্ছে মেডিকেল জার্নালে, শয়ে শয়ে সারা বিশ্বে প্রত্যেকদিন শয়ে শয়ে জার্নাল বেরোচ্ছে, সবগুলো পড়া সম্ভব নয়, তার সামারাইজ করছেন। একজন লয়ার অনেক বড় 500 পাতার একটা কোনো ভার্ডিক্ট, একটা রায় পড়ে অ্যানালিসিস করে নিতে পারছেন এবং তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ এরিয়াগুলোকে হাইলাইট করে নিতে পারছেন। একজন বিজনেসম্যান, আমার মতো একজন কেউ বিজনেসম্যান, তার প্রবলেম নিয়ে এআই কে জানাতে পারছেন, প্ল্যানিং করতে পারছেন। এইচআর তার রিক্রুটমেন্টের জন্য জেডি লিখতে পারছেন। একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোড লিখছে, কোডের মধ্যে যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমের ড্রাই টেস্ট করছেন, ড্রাইভ করাচ্ছে, মক ড্রিল করছেন। এই যে জিনিসগুলো চলছে, এগুলো সবগুলোই এআই দিয়ে হচ্ছে। একজন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, তারা কি করছে যে সারাদিনে লক্ষ লক্ষ লগ জেনারেট হচ্ছে, সেই লগের মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে লগটা, সেই লগটাকে খুঁজে বের করছে। কিন্তু মনে রাখতে হবে যে যাদের কথা বললাম, একজন ছাত্র, একজন স্কুল টিচার, একজন ডাক্তার, একজন লয়ার, একজন এইচআর এক্সিকিউটিভ বা একজন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, এরা কেউই কিন্তু এআই ইঞ্জিনিয়ার নন। আমাদের মতো মানুষরা, আমরা কেউই এআই ইঞ্জিনিয়ার নন, কিন্তু আমরা সবাই এআই ব্যবহার করছি। এই কারণেই আমি বলি যে এআই কিন্তু কোনো পেশা নয়, এআই একটা দক্ষতা, একটা স্কিল। একটা সময় ইন্টারনেট ব্যবহার করতে জানাটাও একটা দক্ষতা ছিল, ইমেল লিখতে পারাটাও একটা দক্ষতা ছিল। আজ এআই ব্যবহার করতে জানাটাও তেমন একটা মৌলিক দক্ষতা বলে ধরা হয়, একটা মৌলিক দক্ষতা। এখন এই এআই 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 প্রত্যেকটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার এআই নিয়ে কথা বলছে। প্রত্যেকটা প্রতি তিনটে ফেসবুক পোস্টের পরপরই কোনো এআই সংক্রান্ত সফটওয়্যার, প্ল্যাটফর্ম, হোয়াটসঅ্যাপ টুল, প্রোগ্রামিং টুল, অটোমেটেড কল, নানান রকমের বিজ্ঞাপন ঢুকতে শুরু করেছে। এখানেই একটা ভুল ধারণা তৈরি হচ্ছে যে অনেকেই ভাবছেন এআই মানেই বোধহয় চ্যাট জিপিটি বা জেমিনাই, বা যারা একটু প্রো লেভেলের একটু ইউজার যারা, তারা ভাবছেন বোধহয় ক্লড, কারসার। কিছু সাধারণ মানুষজন ভাবছেন যে এআই মানে ছবি বানানো, সেখানে ভয়েসটাকে চেঞ্জ করে দেওয়া, ভয়েসটাকে ডাম্প করা, অন্যের ভয়েসটাকে নিয়ে আসা, ভিডিও বানানো বা অ্যাসাইনমেন্ট লেখা, এবং এগুলোকেই তারা এআই ভাবছেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এগুলো এআই এর ব্যবহারিক দিক, যেটা একটু আগে আমি গাড়ি চালানোর সঙ্গে তুলনা করছিলাম, যেগুলো ফাংশনালিটিস। এআইটা এটার নয়, ইটসেলফ এআই এটা নয়। যেমন ইন্টারনেট মানেই হটমেল, ইয়াহু মেল বা ইউটিউব, ফেসবুক নয়। ইন্টারনেট তার থেকেও অনেক অনেক বড় কিছু। এই যে জিনিসগুলো আমরা আজকাল দেখতে পাচ্ছি, এটাও কিন্তু এআই এর থেকে, মানে এআই এর থেকে আরো অনেক বড়। সো এখন আপনারা কি ভেবে দেখেছেন যে এআই অ্যাকচুয়ালি আমরা যারা ব্যবহার করছি, তারা এআই আমাদেরকে অ্যাকচুয়ালি কি দিচ্ছে? কোনো কেউ বলতো মানে এআই আমাদেরকে অ্যাকচুয়ালি কি দিচ্ছে? এনি গেস, এনি আনসার? টাইম। এক্স্যাক্টলি, এক্সেলেন্ট। অ্যাকচুয়ালি টাইম। এআই আমাদেরকে টাইম দিচ্ছে। কেউ অন্যরা বলতে পারেন হয়তো যে দ্রুত উত্তর দিচ্ছে, সেটাও সঠিক। কে বলবেন যে আমাকে ছবি বানিয়ে দেয়, আমি যেটা চাই সেই কোডটা এক্স্যাক্টলি কোডটা লিখে দেয়, কোড ফিক্স করে দেয়, কোথায় আমার প্রোগ্রামিং এর প্রবলেম হচ্ছে এক্স্যাক্ট জায়গাটা আমাকে ঠিক করে দেয়। যারা ভাইব কোডিং করছেন, ভাইব কোডিং এর আমাকে প্রোগ্রাম বানিয়ে দিচ্ছে, ওয়েব আর্টিফ্যাক্ট বানাচ্ছে, সবই ঠিক। সবচেয়ে যেটা এক্স্যাক্টলি এই উত্তরটা, সেটা হচ্ছে এআই আমাদেরকে সময়টা দিচ্ছে, মানে কিছুটা সময় আমাকে বাঁচিয়ে দিচ্ছে। এই পৃথিবীতে সবার জন্যই 24 ঘন্টা সমান। সবচেয়ে ধনী মানুষটাও 24 ঘন্টাই পাবেন, 25 ঘন্টা পান। কিন্তু আমরা যদি এমন একটা অ্যাসিস্ট্যান্ট আমার পাশে বসে থাকতো যে
আমার অনেক জটিল কাজ বা রিপিটেটিভ কাজ যেগুলো বারবার হয়, করতে হয়, সেই কাজটাকে কয়েক মিনিটে নামিয়ে দিতে পারে। তাহলে সেই যে এক্সট্রা টাইমটা আমি পাচ্ছি, সেই টাইমটা নিয়ে আমরা কি করতাম? আপনারা হলে কি করবেন? এই যে এক্সট্রা টাইমটা পেলে আমরা কোন কাজে লাগাবো? টাইমটা পেলে আমরা মানুষের যেটা স্বভাব, মানুষ যেটার জন্য অন্য প্রাণীদের থেকে আলাদা। বুদ্ধদেব গুহ মাধুকরী উপন্যাসে লিখেছেন যে মানুষ কেন অন্যদের থেকে আলাদা। মানুষ আলাদা এই জন্যই যে মানুষ প্রশ্ন করতে পারে। মানুষের একটা বাজে জিনিস আছে মাথার মধ্যে, মগজ আছে, যেটা খুব বেয়ালা একটা জিনিস। প্রশ্ন করে, খোঁজে, কেন কেন। আপনারা অনেকেই হয়তো খুব বিখ্যাত একটা উপন্যাস আছে ড্যান ব্রাউনের, ইনফার্নো, অনেকেই পড়েছেন। ইনফার্নো একটা শব্দ ছিল, একদম প্রথম লাইনেই ছিল, যেটা একটা ইতালীয় বাক্য, সার্কাত্রোভা, যেটাকে বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় যে খোঁজো, খুঁজতে থাকো, খোঁজো, খুঁজতেই থাকো, যেটা খুঁজছো সেটা পাবে। আমি যেটা পড়েছিলাম বাংলা অনুবাদ, সেখানে এটাই লেখা ছিল প্রথম লাইন, খোঁজো, খুঁজতে থাকো। রবার্ট ল্যাংডনের যখন গুলিবিদ্ধ হয়ে যখন সেন্স আসছে, তখন ল্যাংডনের কানের কাছে কেউ ফিসফিস করে বলছে যে খোঁজো খোঁজো, এবং ল্যাংডন মনে হচ্ছে যে অন্ধকারের কোনো পাতাল গহ্বর থেকে, সুড়ঙ্গ থেকে আওয়াজ ভেসে আসছে, খোঁজো। তো ইতালীয় শব্দ এটা, একটা বারবার এটাকে একটা মেটাফর বলা চলে, সার্কাত্রোভা। তো মানুষ যদি সময় পেত, মানুষ তাহলে কি করতো? অবভিয়াসলি আমরা সময় পেলে আমরা খুঁজতে থাকবো, আমরা নতুন সময়টাকে কাজে লাগাবো অন্য কিছুতে। তাহলে আমরা নতুন কিছু ভাববো, নতুন কিছু সিদ্ধান্ত নেব, বা নতুন কিছু ডেভেলপ করব। বা যে কাজটা আমি সময় দিতে পারছিলাম না, আমি সেখানে সময় দেব। এই কারণেই আমি এআই কে শুধুমাত্র যে এই ইন্টেলিজেন্সটা আর্টিফিশিয়াল তা নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বদলে আমার মনে হয় এটাকে বলা উচিত প্রোডাক্টিভিটি মাল্টিপ্লায়ার, অর্থাৎ একই মানুষকে আরো বেশি সক্ষম করে তোলা। আমি আমার নিজের উদাহরণ দেবো একটু পরে, জাস্ট একটু পরে আমি দেখাবো একটা জিনিস। ধরুন একটা বাস্তব উদাহরণ, আপনি একজন ছাত্র, আগে একটা বিষয় বুঝতে 5-6টা ওয়েবসাইট পড়াতে হতো। আজ আপনি এআই কে বলতে পারেন যে এই জিনিসটা আমাকে লেমেনের মতো করে বুঝিয়ে দাও, বা এই গবেষণা পেপারটা আমাকে 5 মিনিটের মধ্যে বুঝিয়ে দাও। এআই আপনাকে কিন্তু পড়াটা ছোট করে দেবে, কিন্তু আপনাকে শিখতে হবে, আপনাকে নিজেকে। কিন্তু আপনার যেটা হলো সেটা হলো শেখার গতি অনেক বেড়ে গেল। তো আমি একটা স্ক্রিন এখানে শেয়ার করব, যে স্ক্রিনটা আমি দেখাতে চাই একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা আমি ডেভেলপ করেছিলাম এই 5 মাস আগে, 5-6 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল। এটা একটা আমাদের কোম্পানির জন্য নিজস্ব অ্যাপ্লিকেশন, যেটা ক্লাউডে হোস্ট করা হয়েছে, এবং যেটা শুরু হয়েছিল কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম থেকে। সেই প্রবলেমটাকে কি করে সলভ করা যায়, একটা কাস্টমারের সাবস্ক্রিপশন কবে শেষ হয়ে যাচ্ছে, সেগুলো কবে থেকে আমরা কিভাবে জানতে পারি, কাস্টমারকে কিভাবে জানাতে পারি, তার জন্য প্রথম একটা ছোট অ্যাপ্লিকেশন আমরা একটা প্রোটোটাইপ বানাই। তো সেখানে তার লোকাল ইউজার নেম, পাসওয়ার্ড, লোকাল অথেন্টিকেশন মেকানিজম ছিল, এবং আমরা সেটাকে পরে ফেডারেটেড লগ ইনের মধ্যে নিয়ে আসি। তো ফেডারেশন লগ ইন করানো হয়, এবং এখানে গিয়ে প্রত্যেকে তার নিজস্ব ইউজার আইডি দিয়ে অলরেডি তার যদি যেখানে লগ ইন আছে ইউজার নেম পাসওয়ার্ড, তো সেখানে গিয়ে সে তার মতো করে লগ ইন করতে পারে। তো এটা একটা ফুল ফ্লেজেড একটা অ্যাপ্লিকেশন বানানো হয়েছে, যেটা পুরোপুরি আমাদের তৈরি করা, আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন। তো এটা আমরা বানিয়েছি, মেইনলি আমারই বানানো, যেটা খুব সিম্পল একটা অ্যাপ্লিকেশন, যেটা ফ্রন্ট এন্ডে HTML চলে
ব্যাকগ্রাউন্ডে চলছে PHP এবং MySQL ডেটাবেস, এবং কিছুটা জেসন ইউজ করা হয়েছে, কিছুটা এখানে জাভা আছে, কিছুটা অন্যান্য প্ল্যাটফর্মও আছে। তো এখানে কি হয়েছে, এখানে এরকম একটা ইউনিফাইড সার্চ বক্স আছে, যেখানে গিয়ে যারা সেলসে আছে তারা কোনো পার্টিকুলার প্রোডাক্টটাকে কোথা থেকে সোর্স করতে হবে, কোথা থেকে কিনতে হবে, তার কন্ট্যাক্ট পার্সনকে কন্টিনিউয়াসলি আমাকে বা টিমকে কাউকে না জানিয়ে কোনো একটা প্রোডাক্ট নিয়ে জানাতে সার্চ করতে পারে। সো এই ধরনের জিনিসগুলো যেগুলো খুব ইউটিলিটি, এটা আমরা বানিয়েছি। কোনো একটা সেলসের ছেলে, সে একটা প্রবলেম, কাস্টমারের রিকোয়ারমেন্ট, সেটাকে লিখলো যেটা এই কাস্টমারের এই জিনিস চাই, এখানে আমি কোন সলিউশনটা দিতে পারি। তো এখানে যদি সে এক্স্যাক্টলি তার প্রবলেমটা বুঝিয়ে বলতে পারে যে আমার কাস্টমারের এই চাই, তাহলে আমি এখানে কি দেব, এবং এখানে স্কোর গুলো ম্যাচ করবে যেটাতে সব থেকে বেশি তার কাছাকাছি জিনিসগুলো সে সাজেস্ট করতে পারে যেখানে যাওয়া উচিত এইগুলো। তো এরকম জিনিসগুলো খুবই ইউটিলিটি টুল, এবং এটা খুব কঠিন কিছু নয়। যারা একটু প্রোগ্রামিং এর সঙ্গে যুক্ত, যারা একটু লজিক ক্লিয়ার করতে পারে, তাদের জন্য এটা খুবই সহজ কাজ যেটা আমি করেছি। তো এই যে কাজটা হয়েছে, এটা আমার জন্য কি হয়েছে, আমি মাল্টি টাস্কিং করতে পেরেছি, এবং যে অ্যাপ্লিকেশন গুলো কোথাও পাওয়া যাচ্ছিল না, এই 10টা অ্যাপ্লিকেশন এখানে যে দেখানো হচ্ছে, এই 10টা অ্যাপ্লিকেশন এই মেইন অ্যাপ্লিকেশনের মধ্যে হোস্ট করা আছে। এই সবগুলোই আমাদের বিজনেসের জন্য দরকার, কিন্তু এর কোনোটাই আমার জন্য রেডিমেড কোথাওই নেই। হয়তো কোনোটার মধ্যে কোনো পার্টিকুলার ফিচার আছে যেটা সাবস্ক্রিপশন কিনতে হবে, কোনোটা হয়তো অন্য একটা বান্ডেলের সঙ্গে আসে একটা পার্টিকুলার ফিচার নিয়ে। আমার মনে হচ্ছিল যে এরকম ভাবে না করে কেন আমরা নিজেরা বানিয়ে নিচ্ছি না, কেন আমার প্রবলেমটা আমি নিজে অ্যাড্রেস করতে পারবো। তো সেখান থেকেই শুরু হয় এটার একটা দীর্ঘ জার্নি, এবং এটাকে আমরা দাঁড় করাতে পেরেছি মেজরলি ক্লাউড কোড। কিছুটা পার্ট আমরা এখানে ইউজ করেছি চ্যাটজিপিটির কোডেক্স, কিন্তু খুব কম। মোস্ট পার্টটা ডেভেলপ হয়েছে ক্লাউড কোডের উপর। তো এটা বিজনেস ইন্টেলিজেন্সের কিছু অ্যাপ্লিকেশন, খুব বেশি ড্যাশবোর্ড দেখানো সম্ভব না, আমি এখানে স্ক্রিনটাকে স্টপ করছি এবং আবার ফিরে আসছি মেন সেকশনে। তাহলে কেন জানা জরুরি, যেটা আজকের টপিক, যে কেন আমাকে জানতে হবে, কেন জানতে হবে, তার কারণ হচ্ছে যে এআই আমার চাকরি সেই বাঁচানোর জন্য, চাকরি বাঁচানোর জন্য আমাকে জানতে হবে, নাকি আমার চাকরিটাই আদৌ থাকবে না, আমার যে ফিল্ডে কাজ করতাম সেই ফিল্ডটাই নষ্ট হয়ে যাবে। এরকম অনেক ভয়, অনেকের অনেক রকম প্রশ্ন থেকে এগুলো একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে। এই যখন এখন যারা কলেজ থেকে পাস আউট করছে, ফ্রেশ গ্রাজুয়েটস, এরকম আমরা যাদের সিভি পাই বা ইউনিভার্সিটি প্লেসমেন্ট থেকে যখন আমাদের কাছে পাঠানো হয়, তো এই জায়গাটা কিন্তু আমার একটু উত্তর ভিন্ন। ইতিহাসে যখনই নতুন কোনো প্রযুক্তি এসছে, তখন কিছু কাজ বদলেছে, নিশ্চয়ই বদলে গেছে, কিছু কাজ হারিয়েছে, ঠিক যেমন তেমন সম্পূর্ণ নতুন কাজও তৈরি হয়েছে। কম্পিউটার আসার পরে কি এরকম হয়েছে যে অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এদের কাজ নষ্ট হয়ে গেছে? হয়নি না। ইন্টারনেট আসার পরে কি ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গিয়েছে? হয়নি। স্মার্টফোন আসার পর বা জুম, মাইক্রোসফট টিমস এগুলো আসার পরে কি অফিসে যাওয়ার দরকার বন্ধ হয়ে গিয়েছে? তাও তো হয়নি। বরং যারা এই নতুন প্রযুক্তিটাকে দ্রুত গ্রহণ করতে পেরেছিল তারাই কিন্তু এগিয়ে গিয়েছিল। তো এআইও সম্ভবত এই একই পথেই এগোচ্ছে। হয়তো কিছু কাজের ধরন বদলাবে, কিন্তু একটা বিষয় একদম নিশ্চিত, যে মানুষ এআই কে নিজের কাজের অংশ করে নিতে পারবে, সে পরিবর্তনের সঙ্গে অনেক দ্রুত মানিয়ে নিতে পারবে। একজন একটু আগে একটা কোশ্চেন করেছেন যে কিছু কি শেখানো হবে আজকে? মোস্ট প্রবাবলি নয়। নির্মল বাবু, আমি জানি না কিভাবে এটাকে প্রমোট করা হচ্ছে সেশনটাকে। অ্যাকচুয়ালি আমি খুব বেশি কিছু শেখানোর মতো জায়গা এই 30 মিনিটের মধ্যে নেই।
Chandana, it's not about promotion, it's just about awareness for everyone. তো আমি কয়েকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এআই যে শেখা হবে, আমরা শিখবো, এই জায়গাটা অনেকেই প্রশ্ন করে যে কোথা থেকে শুরু করব, কোথা থেকে শুরু করব। এইটাতে একটা জিনিস আমার মনে হয় যে কোনো সার্টিফিকেশন, কোনো একটা কোর্স, এইটা হয়তো আপনাকে একটা টুল শেখাবে, একটা প্ল্যাটফর্ম শেখাবে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাবে, কিন্তু যেটা আসল মানুষের সব থেকে বড় শক্তি, মেশিন আসার পরেও কিন্তু মানুষের সব থেকে বড় যেটা শক্তি, সেটা হচ্ছে আমাদের কিউরিওসিটি, আমাদের একটা কন্টিনিউয়াস একটা জানার আগ্রহ। এই জানার আগ্রহটাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এবং এই আগ্রহটাই এই 1950s থেকে আজকে 2025-26-এ এআইটা তৈরি করেছে। শুরু হয়েছিল অ্যালান টুরিং থেকে, এবং সেগুলো এখন এসে বিশাল বাসওয়ানি, নিকি পারমার বা এরকম আরো কিছু ভারতীয়রা রয়েছে যারা ট্রান্সফরমার তৈরি করার, গুগলের যে ট্রান্সফরমার, যেটা এআই এর ব্যাকবোন, সেই ট্রান্সফরমার আবিষ্কার পর্যন্ত এটা একটা জার্নিটা একদিনের নয়। ফলে কোনো একটা টুল শিখলে, কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে যে আমি এআই শিখে ফেলতে পারবো তা নয়। আমাদেরকে কোন জিনিসগুলো খুব বেশি করে গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে যারা যারা প্রোগ্রামিং শিখতে চায়, এআই এর পেছন দিকটা দেখতে চায়, মানে একটা ফ্রন্ট এন্ডটাকে বাদ দিয়ে, ব্যবহারটাকে বাদ দিয়ে তার অ্যাকচুয়াল ভিতরে ঢুকে পড়তে চায়, তাদের আমি একটা জিনিস বলবো যে প্রশ্ন করতে শিখুন, পড়তে শিখুন, সন্দেহ করুন, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বদলাবে। আজকে পাইথন দিয়ে এআই কেন করা হয়, কেন এটাকে বলা হয় যে ডিফ্যাক্টো ল্যাঙ্গুয়েজ পাইথন, বিকজ 1970s এর পরে যা যা গবেষণা শুরু হয়েছে, মোটামুটি পাইথনটা সেই সময় থেকেই শুরু করা হয়েছিল, কারণ এটা যারা যারা ম্যাথমেটিশিয়ান যারা ছিলেন তাদের কাছে এটা অনেকটা সহজ হয়ে গিয়েছিল এই ভাষাটা নিয়ে কাজ করার। তার আগে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ছিল সেটা একটু জটিল হয়ে যাচ্ছিল। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে ছিল তার মধ্যে যেমন বলা যেতে পারে সি ছিল, সি প্লাস প্লাস ছিল, কুডা ছিল, এই জাতীয় কিছু জিনিস সেগুলো সেই সময় চলছিল। কিন্তু এখন পুরোপুরি জিনিসটা পুরো পাইথনে চলে এসেছে, কারণ পাইথনটা কিছু কিছু লাইব্রেরি সে নিজেকেই তৈরি করে ফেলতে পেরেছে, নামপাই, সাইপাই, প্যান্ডাস, এই জাতীয় কিছু জিনিস তৈরি করতে পারা গেছে খুব সহজে। ফলে যারা রিসার্চার তাদের আর নতুন করে কিছু আর লিখতে হচ্ছে না শুরু থেকে। হাজার হাজার যে অ্যালগোরিদম, যেটা এআই এর সব থেকে বড় জায়গা, কোনো কিছু প্যাটার্ন শেখা। আমরা ভাবি এআই বোধহয় আমাকে কিছু সাজেস্ট করছে, ও বোধহয় কিছু জানে। অ্যাকচুয়ালি এআই কিন্তু প্যাটার্নটা জানে। একটা শব্দ আর একটা শব্দের মধ্যে রিলেশন, একটা শব্দ আর একটা শব্দ হচ্ছে দুটো টোকেনের মাঝখানে নিউরাল নেটওয়ার্ক দিয়ে কানেক্ট করে রাখা মেশিনে বিভিন্ন জায়গায় যে টোকেন গুলো আছে, সেই টোকেন গুলোকে দিয়ে সে যেটা বানাচ্ছে, যেটাকে আমরা প্যারামিটার বলি, যে আজকে এত বিলিয়ন প্যারামিটার, অত ট্রিলিয়ন প্যারামিটার, এই প্যারামিটার গুলোকে কানেক্ট করিয়ে দেয় এবং একটা 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 মিনিংফুল সেন্টেন্স তৈরি হয়। এআই কিন্তু অন্ধ, প্রকৃতি যেমন অন্ধ, প্রকৃতির বিবর্তনটা হচ্ছে একটা ন্যাচারাল ফেনোমেনন, তেমনি এআই এর ভেতরে যেগুলো ঘটছে সেটা সম্পূর্ণ অন্ধ প্রায়। তাকে কিছু সেট অফ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তাকে গার্ডরেল বসিয়ে দেওয়া হয়েছে দুই পাশে, যে তুমি এই গার্ডরেলের বাইরে যাবে না, কিন্তু গার্ডরেলের মধ্যে যা যা ঘটবে সে শুধু শুধু ম্যাচিং করতে পারে, সে শুধু টোকেন গুলোকে ম্যাচ করাচ্ছে। তো এর জন্যই প্রোগ্রামিং শেখা দরকার, পাইথন অবশ্যই শেখা দরকার, কারণ আজকের দিনে যা কিছু হচ্ছে, যদি কেউ কোনো কমেন্ট ফায়ার করার পরে ব্রাউজারে যদি ক্লাউডে দেখেন যে কিছু একটা চলছে, সেটাকে এক্সট্রাক্ট করা যায়, দেখা যাবে ওটা পাইথনে লেখা হচ্ছে, একটা ওয়ার্ড ফাইলও পাইথনে লেখা হচ্ছে, একটা প্রোগ্রামিং পিএইচপি ফাইল পাইথনে লেখা হচ্ছে, একটা এক্সেল ফাইল পাইথনে লেখা হচ্ছে। তো যা কিছু হচ্ছে না, সবকিছু ব্যাকএন্ডে অ্যাকচুয়ালি একটা পাইথন চলছে। তো পাইথন শেখাটা দরকার, কিন্তু সবার আগে যেটা দরকার, ম্যাথামেটিক্স শেখাটা খুব দরকার।
যারা এআই শিখবেন ফিউচারটাকে, ডেটা সায়েন্টিস্ট বা এই জাতীয় এআই এর দিকে নিয়ে যেতে চান, তাদেরকে শেখা দরকার সেই সমস্ত ম্যাথামেটিক্স গুলো যেগুলো আমরা কলেজে বা স্কুলে পড়েছিলাম এবং প্রায় সময় প্রশ্ন করতাম যে এগুলো শিখে কি লাভ আমাদের। আনফর্চুনেটলি আমাদের সিলেবাস এমন ভাবে তৈরি যেটাতে একটা নতুন চ্যাপ্টার শুরু হয়, ক্লাসে মাস্টারমশাই এসে বলেন আজ থেকে লগারিদম শুরু হলো, কিন্তু লগ 0 = 1 কেন, এটার খুব ব্যাখ্যা খুব কম, বা প্রাত্যহিক জীবনে এর কাজ কোথায়, এটা কেন আমরা শিখবো, লগ শিখে কি লাভ, ক্যালকুলাস শিখে কি লাভ, ক্যালকুলাস কেন জানা জরুরি, এগুলোকে ব্যাখ্যা যদি না করা যেতে পারে ছাত্রদের মধ্যে, তাদের ভিতরে যদি কৌতূহল না জাগানো যায় যে কেন শিখবো আমরা এগুলো, তাহলে ভবিষ্যতে এআই নিয়ে খুব বেশি দূর এগোনো যাবে না। যদি অন্ধভাবে আমরা শুধুমাত্র মনে করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু টুলস, ফ্রেমওয়ার্কস, লাইব্রেরি এগুলো শিখে নেব, কিছুতেই কিছু হবে না। আমার কথাটা অনেকের কাছে একটু হয়তো আশাপ্রদ না মনে হতে পারে, একটু খারাপ লাগতে পারে, কিন্তু আনফরচুনেটলি এটাই ট্রুথ যে যার কাছে ম্যাট্রিক্স ক্লিয়ার নয়, ভেক্টর অ্যালজেব্রা ক্লিয়ার নয়, যে লিনিয়ার অ্যালজেব্রা ভালো করে পড়েনি বা শেখেনি, ক্যালকুলাস জানে না, এই জিনিসগুলো যাদের কাছে ক্লিয়ার হয়নি, কারণ ট্রান্সফর্মার তৈরি হওয়ার পেছনে সব থেকে বড় যে জটিল ম্যাথামেটিক্সটা ছিল, যেটা 2017 সালে গুগলের 8 জন সায়েন্টিস্ট মিলে একটা প্রোগ্রামিং একটা রিসার্চ পেপার লিখেছিল, তার মধ্যে পুরোটাই ছিল ম্যাট্রিক্স দিয়ে তৈরি। সো ম্যাট্রিক্স, ভেক্টর, লিনিয়ার অ্যালজেব্রা এবং স্ট্যাটিস্টিক্স, এই চারটে যার কাছে খুব সহজ, যে শিখেছে, বুঝেছে এবং এটাকে নিজের মতো করে ব্যাখ্যা করতে পারে, তার কোথায় অ্যাপ্লাই হচ্ছে সেটা বুঝতে পারে, তার জন্য এআইটা একদম ঠিক জায়গা। এগুলো যদি শিখে নেওয়া যেতে পারে তাহলে তার জন্য ভবিষ্যৎটা সিকিউর। তো যারা যারা এমনি ব্যবহার করছেন এআইটাকে, যারা শুধুমাত্র এআই এর ব্যবহারও শিখছেন, যে আমি শুধুমাত্র এআই ব্যবহার করব, তাদেরকেও বলবো যে আপনারা এআই ব্যবহার এটা করার জন্য আপনারা এআই এর সঙ্গে ছোট করে রোজ 10-15 মিনিটের জন্য তাদের সঙ্গে কথা বলা শুরু করুন, লিখে হোক, ভয়েস দিয়ে হোক। ভয়েসে হয়তো আপনি বেশিক্ষণের জন্য ব্যবহার করতে পারবেন না, কিন্তু লিখে আপনি অনেক তাড়াতাড়ি উত্তরও পাবেন এবং অনেক কিছু লিখতে পারবেন। আপনার যেটা মাতৃভাষা সেই বাংলাতেই যদি আপনি লেখেন, আপনি আপনার বাংলাতেই উত্তর পাবেন। এবং এআই এখন এতটাই শিখে ফেলেছে যে একটা ম্যাচিউরড স্টুডেন্টের মতো সে সেই বাংলাটাতেই সুন্দর করে গুছিয়ে আপনাকে বলতে পারবে। যে কোনো বিষয় যেটা আপনার কঠিন মনে হচ্ছে, যেটা আপনি শিখতে চান, এতদিন শেখা হয়নি, যে বিষয়টা আপনার ভালো লাগে, সে বিষয়ে আরো বিস্তারিত জানতে চান, আপনি কোনো একটা জিনিস নিয়ে আপনি এআই এর সঙ্গে কথা বলুন। রোজ 25 মিনিট করে, অন্তত 10-15 মিনিট করে প্র্যাকটিস করুন যে আমি আজকে এটা লিখবো। সারা দিনের শেষে আমি এআই এর সঙ্গে বসবো, আমি কোনো একটা টপিক নিয়ে এআই কে বলবো এটাতে তোমার কি মনে হয়, এটা কেন, ওটা কেন, ওটা কিভাবে হচ্ছে, আমাকে একদম লেম্যানের মতো করে বোঝাও। যারা কোনো অন্য কোনো ফিল্ডের সঙ্গে যুক্ত, তারা তাদের মতো করে বোঝান। বিজনেস ওনাররা বোঝান যে আমাকে একটা সিইওর মতো করে বোঝাও, আমাকে সিটিওর মতো করে বোঝাও, আমাকে প্রোগ্রামারের দিক দিয়ে বুঝিয়ে বলো, আমাকে ক্লাস 10-এর ছাত্রদের মতো করে বুঝিয়ে বলো। তখনই দেখবেন যে এআই এর অ্যাকচুয়াল ক্ষমতাটা কত, সে কতটা শিখে ফেলতে পেরেছে। এই লাস্ট 5-6 বছরে কত দ্রুত এবং কত জটিল জিনিস এআই শিখে ফেলেছে, তখনই বোঝা যাবে। কারণ কোনো জিনিসকে যদি আপনি একটা কোশ্চেন একটা লাইনে লেখেন, তাতে কিন্তু যে উত্তরটা আসবে, এআই সবসময় সুগার কোটিং করতে পছন্দ করে। আপনি যেটা বললেন যে আমি এটা ভেবেছি এটা কেমন হবে, এআই বলবে ওয়াও, দারুণ প্ল্যান করেছেন। কারণ মেশিনের এইভাবেই ট্রেন করানো হয়েছে যে শুরুতেই কেউ কাউকে খারাপ বলবে না, কাউকে ক্রিটিসাইজ করবে না। তো আপনি যেটা লিখেছেন, মেশিন আপনাকে সেটার ভ্যালিডেশন দেবে, কিন্তু সেটা আটকানোরও উপায় আছে। তার জন্য কি করতে হয়, চ্যাট জিপিটিতে ট্রুথ মোড ইউজ করতে পারেন,
যদি কেউ ক্লড ইউজ করেন, ক্লডে গিয়ে সেখানে আছে ক্রিটিক মোড আছে, সেখানে আরো অনেক ধরনের স্কিল অ্যাড করা যায়। সেখানে L99 UDA বিভিন্ন রকম স্কিলস আছে, যেগুলো দিয়ে আপনি লেখার পরে মেশিনকে বলতে পারেন যে আমি যেটা প্ল্যান করেছি এটা কি ঠিক হচ্ছে, এটা কি ঠিক, এর কি কোনো কাউন্টার অ্যাটাক করার মতো তোমার কাছে কিছু আছে, তখনই দেখবেন মেশিন ঠিকঠাক জিনিসটা আপনাকে দেখাচ্ছে। সো যদি চ্যাট জিপিটি ইউজ করে থাকেন, বিকজ আমাদের দেশের বেশিরভাগ মানুষ চ্যাট জিপিটিতেই অভ্যস্ত সাধারণ ইউজার হিসেবে, কোনো প্রশ্ন আপনার যেটা মনে হচ্ছে যে এটা আমি যেটা শিখেছি বা যেটা আমি জানলাম একটু আগে, এটা ঠিক কিনা, এটা ব্যবহার করার আগে একটা স্ল্যাশ দিয়ে লিখবেন ট্রুথ মোড, TRUTH, ট্রুথ মোড। এইটা লিখে বাকি আপনার প্রশ্নটা আপনি লিখুন, আপনার আইডিয়াটা লিখুন এবং দেখুন যে এআই আপনাকে কি উত্তর দেয় যেটা এতদিন দিচ্ছিল না। এটা এটা এই ধরনের জিনিসগুলো সাধারণ জিনিস আমাদের সবার শেখা উচিত যারা আমরা এতদিন ধরে ব্যবহার করছি। এছাড়াও আপনারা যারা দীর্ঘদিন ধরে এআই এর সঙ্গে যুক্ত, সাধারণ ব্যবহার করে আসছেন সাধারণ ইউজার হিসেবে, তারা আরো একটা জিনিস করে দেখতে পারেন চ্যাট জিপিটির সঙ্গে, সেটা হচ্ছে নিজেকে ক্রিটিসাইজ করা বা নিজেকে রোস্ট করা। জাস্ট একটা লাইন লিখবেন, বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখবেন, যে রোস্ট মি, আমাকে রোস্টিং করো। আজকাল প্রায় সময় আমরা ইউটিউবে দেখি বিভিন্ন রোস্টিং ভিডিওস, কেউ আর একজনকে খুব তির্যক ভাষায় ব্যঙ্গবিদ্রুপ করে খারাপ ভাষায় কথাবার্তা বলছে। তো এআই কে লিখুন, যারা অন্তত 3 বছর বা 2 বছর এআই এর সঙ্গে কাটিয়েছেন, তারা লিখুন যে রোস্ট মি। এটার একটা মোডও আছে, এটাকে বলে মানডে মোড। তো রোস্ট মি লিখলে দেখবেন যে আপনি যেটা আপনার সম্পর্কে জানতেন না, বা হয়তো জানতেন গুরুত্ব দিতেন না, দেখবেন যে আপনার সম্পর্কে মেশিন কত কিছু জেনে ফেলেছে, প্রচুর কিছু জেনে ফেলেছে এতদিনে। তো এগুলো আমাদের কাজ, আমরা আমরা ব্যবহার করে দেখতে পারি। এবং সাধারণ ব্যবহারকারী যারা আমরা এগুলো ব্যবহার করছি, তাদের যেটা খুব জরুরি সেটা হচ্ছে যে আমি যদি আমার প্রবলেমটা, আমি যদি কি করতে চাই সেটা মেশিনকে গুছিয়ে না বলতে পারি, তাহলে আমার উত্তরটাও কিন্তু গুছিয়ে আসবে না। ফলে এখানে যেমন সায়েন্স, ম্যাথামেটিক্স আমরা কথাগুলো বলছি যেগুলো শিখতে হবে, বিশেষ করে ম্যাথামেটিক্স, তার সঙ্গে আরো একটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে ভাষা শিক্ষা। আমি ধারাবাহিকভাবে একটা লেখা লিখছি ফেসবুকে, বিজ্ঞান কথা গ্রুপে, এই এআই নিয়েই, যে কারণে কিছু জিনিস আমি এই মুহূর্তে এখানে আর বলতে পারবো না, কারণ আমার ওখানে লেখাগুলো চলছে ধীরে, সেখানে অনেক ডিটেলে লেখা রয়েছে। তবুও কিছু জিনিস বলা যেতে পারে যে আমরা যদি শুধুমাত্র বিজ্ঞানের দিক থেকে যে জিনিসগুলোকে দেখার চেষ্টা করি, তাহলে আমরা একটা অর্ধেক দিক দেখতে পাবো। যদি আমরা দর্শন, কৌতূহল, সাহিত্য, ভাষা এগুলোর দিক দিয়ে দেখি, তবে আর একটা দিক দেখতে পাবো, এবং দুটো মিশিয়েই আমরা মেশিনকে দেখতে পাবো। কারণ এআই যা করছে সেটা নির্ভেজাল কৌতূহল, মানুষের কৌতূহল গুলোই তাকে তৈরি করা হয়েছে, এবং সেই কৌতূহলের ফসলটাই হচ্ছে এআই। তো আপনার ভিতরে যদি কৌতূহল না কাজ করে, আপনার ভিতরে যদি কোনো টেকনোলজি এলে সেটাকে এক্সপ্লোর না করার আগ্রহ জন্মায়, তাহলে এআই আপনার জন্য নয়। সব সময় সারা দুনিয়াতে সমস্ত কিছুতেই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট চলছে। মোবাইলের অ্যাপ্লিকেশনস, তার ফার্মওয়্যার, তার সফটওয়্যার ইনস্টল করা আছে, তার প্যাচ, তার কোনো ফিক্সিং, সবকিছুই হচ্ছে রোজ। প্রত্যেক দিনই আপনারা যদি চেক করেন প্লে স্টোরে গিয়ে ইনস্টলড অ্যাপ্লিকেশনে, প্রত্যেক দিনই দেখবেন অন্তত 4-5টা অ্যাপ্লিকেশনের আপডেট নামছে। তার মানে ব্যাকএন্ডে কেউ না কেউ কাজ করছে। কেন কাজ করছে? কোথাও গিয়ে একটা জিনিস দাঁড়িয়ে গেছে, আর কোনো কিছু টিউন করার দরকার নেই, ইমপ্রুভমেন্টের দরকার নেই, না, চলছে, রোজ কাজ চলছে। এবং এটা মানুষের কৌতূহল, এই কৌতূহলটাই আমাদের সিগনেচার টোন। আমরা বেঁচে আছি, আমরা ইমপ্রুভ করছি এটা। সো আপনাদের সবার মধ্যে যদি কৌতূহল না কাজ করে, তাহলে এআইটা নিয়ে আমাদের খুব বেশি কিছু করা সম্ভব নয়।
আর এই 30-40 মিনিট বা 50 মিনিট 1 ঘন্টা সেশনে আমি কাউকে বলবো না যে আমি এআই ইঞ্জিনিয়ার বানিয়ে ফেলতে পারবো, এবং সেটা সম্ভবও নয়। এটা এত সহজ নয় ব্যাপারটা। কিন্তু এখান থেকে বেরিয়ে, এই সেশন থেকে বেরোনোর পর যদি আপনাদের মনেও একটা নতুন প্রশ্ন জন্মায় যে আজ বাড়ি ফিরে আমরা ক্লড বা জেমিনাই বা চ্যাট জিপিটি খুলে শুধু উত্তর না চেয়ে আমি একটা ভালো প্রশ্ন করব, তাহলে মনে হবে যে এই সেশনটা সাকসেসফুল। কারণ এআই কিন্তু কোনো সফটওয়্যার শেখা নয়। এআই শেখা মানে নতুন ভাবে চিন্তা করতে শেখা, নতুন ভাবে ভাবতে শেখা এবং নিজের কৌতূহলটা বাঁচিয়ে রাখা। তো যখন একটা মানুষের যখন শিল্প বিপ্লব হয়েছিল ইউরোপে, তখন মানুষের কি হয়েছিল, পেশি শক্তি বেড়ে গিয়েছিল, ইমপ্রুভমেন্ট হয়েছিল, কি ম্যানুফ্যাকচারিং ইমপ্রুভমেন্ট হয়েছিল। কম্পিউটারও তেমনই। কম্পিউটার কি করেছে? কম্পিউটার মানুষকে হিসাব করার ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। ইন্টারনেট কি করেছে? মানুষের ইনফরমেশন পাওয়ার ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। আর এই জেনারেটিভ এআই মানুষের চিন্তা করার ক্ষমতাকে বাড়িয়ে দিয়েছে। ইতিহাস আমাদের এই একটা কথাই শেখায় যে প্রযুক্তিতে পরিবর্তন তো হচ্ছেই, কিন্তু যারা ভয় পেয়েছে তারা পিছিয়ে পড়েছে, আর যারা কৌতূহল নিয়ে এগিয়ে গিয়েছে, শিখেছে, তারাই ভবিষ্যৎ গড়েছে। আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ফিলিং, যে ভবিষ্যৎ কিন্তু এআই এর নয়, ভবিষ্যৎ শুধু সেই মানুষদের যারা এআই কে নিজেদের সক্ষমতা বাড়ানোর এক্সটেন্ডেড হ্যান্ড হিসেবে দেখে, যারা এটাকে একটা সাইডের একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখেন এবং নিজের যে কাজটা করছেন সেই কাজটাকে আরো তাড়াতাড়ি করতে পারেন। তো দুটো দিক আমাদের কাছে ক্লিয়ার। একটা হচ্ছে যারা ব্যবহারকারী, তাদের শেখা দরকার, কারণ এটা আর আজকে কোনো একটা পার্টিকুলার ফিল্ডের জন্য টেকনোলজি প্ল্যাটফর্ম নয়। আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে ঢুকে পড়েছে ছাত্র, স্কুল শিক্ষক, অ্যাকাউন্ট্যান্ট, ডাক্তার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। আমাদের প্রচুর কাজ সহজ হয়ে গেছে যখন আমরা কোনো সিকিউরিটি অ্যালার্টের মধ্যে থেকে লগস গুলো জেনারেট চেক করতে, আমাদের সেই লগ চেক করতে গিয়ে আমাদের অনেক ফাস্ট আমরা লগ চেক করতে পারি যে এক্সাক্ট এররটা কোথায়, এক্সাক্ট কোন জায়গাটায় অ্যাটাক হয়েছে, কোন জায়গাটায় কম্প্রোমাইজ হয়েছে, যেটাকে ইন্ডিকেশন অফ কম্প্রোমাইজ বা আইওসি বলা হয় সাইবার সিকিউরিটিতে। সো আইওসি কোথায় হয়েছে এআই আমাকে সহজে চিনতে পারে, কারণ এআই এর সব থেকে বড় গুণ যেটা, সেটা হচ্ছে অসম্ভব রকমের একটা গতিতে সে প্যাটার্নটাকে চিনতে পারে। যেমন একটা জার্মান শেফার্ড কুকুর, আগে যখন ট্রেনিং করে দেওয়া হয়, প্রথমবার সে ভুল করে, আরেকবার ভুল করে, করতে 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 একটা সময় পরে সে কিন্তু সাসপিশিয়াস কিছু পেলেই সে সেখানে ঝাঁপিয়ে পড়ে। তো এআই এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে মানে অকল্পনীয় গতিতে মানুষের এতদিনের যে অর্জন, মানুষ এতদিন যা শিখেছে, সেই শেখাটাকে ব্যবহারযোগ্য করে দেওয়া অকল্পনীয় গতিতে, এবং যার পেছনে রয়েছে অ্যাকচুয়ালি জিপিইউ। তো মূল কথা এটাই যে আমরা আজকে দেখছি যে সমস্ত বড় এআই কোম্পানিগুলো আবার কিন্তু হায়ার করছে তাদেরকেই, যারা ভেটারেন সায়েন্টিস্ট, ম্যাথামেটিশিয়ান, পদার্থবিদ, বিভিন্ন রকম, যারা যারা হয়তো অনেকদিন হয়ে গেছে এই ইন্ডাস্ট্রিতে নেই। আজকেই আমি একটা ভিডিও দেখছিলাম, একদম আর্লি 80s এর একজন ভদ্রলোক, যিনি আইবিএম এর একটা মেশিন দিয়ে সেই সময় কি করে ইউএস এর ফ্ল্যাগ ছাপা হচ্ছিল, যখন কোনো ফর্মাল কোনো প্রিন্টার ছিল না, একটা কার্ডের মধ্যে কি করে মানুষের আমেরিকার ফ্ল্যাগটাকে প্রিন্ট করা হচ্ছিল শুধুমাত্র স্টার অ্যাস্টেরিক্স কিটা দিয়ে। এই কিটা দিয়েই একটা আমেরিকার ফ্ল্যাগ প্রিন্ট করা হচ্ছে। তো এই লোকগুলোকে আবার হায়ার করা হচ্ছে বা এদেরকে আবার ডেকে পাঠানো হচ্ছে, এআই কোম্পানিগুলো এদেরকে চাইছে, কারণ যে মেশিনটাকে তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে, সে মেশিনটা কিন্তু চুপচাপ বসে আছে। মেশিন কিন্তু নিজে কিচ্ছু করতে পারছে না। মেশিন নিজে থেকে কোনো প্রশ্ন করে না, তার কোনো কৌতূহল নেই, সে নিজে থেকে কোনো অনুভব করে না। সে বসে আছে একজন ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, একজন ইনস্ট্রাক্টরের জন্য, এবং সেই ইনস্ট্রাক্টরটাকে, সেটা হচ্ছে একজন মানুষ।
তো আপনারা আপনাদেরকে বলবো যে আপনারা টেকনোলজি শিখুন, অবশ্যই টেকনোলজি শিখুন, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে বই পড়ুন, প্রচুর বই পড়ুন। যেমন বলা যেতে পারে যে ইউভাল নোয়া হারারির বই আছে যেগুলো মানুষকে ভাবাতে সাহায্য করে, প্রচুর রকম ভাবে মানুষকে চিন্তা করতে সাহায্য করে। হোমো স্যাপিয়েন্স এর একটা উপরে একটা বই আছে, স্যাপিয়েন্স আ ব্রিফ হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, দারুণ বই। বিবর্তন, সভ্যতার উত্থান, ধর্ম, অর্থনীতি, এগুলোর উপরে আলোচনা। যদি এআই এর উপরেও যদি কোনো বই পড়তে চান, ইউভাল নোয়া হারারির একটা বই আছে, হোমো ডিউস বলে বইটার নাম, আ ব্রিফ হিস্ট্রি অফ টুমরো। এআই কি করে জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত খবর দিচ্ছে, ভুয়ো খবর ধরছে, পরিবর্তন, জিও পলিটিক্স, এগুলো নিয়ে এআই কি করে কি করছে সেটার উপরেও ইউভাল নোয়া হারারির বই আছে, পড়তে পারেন। আরো একজনের বই আপনাদের শেখা উচিত, পড়াও মানে খুব ফলো করা উচিত বলে আমার মনে হয়, সেটা হচ্ছে ড্যান ব্রাউন। ড্যান ব্রাউন এত অসম্ভব রকমের একটা রিসার্চ করে বই লেখেন, যার মধ্যে কিন্তু কোনো একটা প্যাটার্ন পার্টিকুলার কিছু থাকে না, যার মধ্যে গোপন সাংকেতিক বার্তা, ধাঁধা, বিভিন্ন ধর্মের শিল্পকর্ম, বিভিন্ন রকমের শিল্প রহস্য, ইলুমিনেটি, বিজ্ঞান, ধর্ম, পদার্থবিদ্যা, ষড়যন্ত্র, বায়ো ইঞ্জিনিয়ারিং, মহামারী, জনসংখ্যা বৃদ্ধি, বিভিন্ন বিষয় নিয়ে উনি বই লেখেন। এবং এই জিনিসগুলো আপনাদের পড়তে থাকা উচিত, তাহলে ভিতরে সবসময় একটা কোশ্চেন থাকবে। তো আমার এটুকুই বলার, এর বেশি কিছু মনে হয় না এখানে আমি আপনাদেরকে শেখাতে পারবো। একটাই সবার কাছে বলার, যে আপনারা পড়ুন এবং কৌতূহল বজায় রাখুন, বিকজ আমরা আমাদের মানুষের একটাই মাত্র লক্ষ্য বা একটাই লক্ষণ, আমরা কৌতূহলী। এবং দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু মেক ইউ থার্স্টি। আপনি জ্ঞান অর্জন করেছেন মানে আপনার জ্ঞানের পিপাসা জেগে উঠেছে ভিতরে, এবং সেই পিপাসা থেকেই অ্যালান টুরিং যেখান থেকে শুরু করেছিলেন মেশিন কি ভাবতে পারে, সেই জায়গা থেকে আজকে আমাদের এআই তৈরি হয়েছে। আপনাদের ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, শুনলেন। কারো থ্যাংক ইউ, প্রশ্ন থাকলে থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ দাদা। হ্যালো স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। আপনার কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। খুবই বিশ্লেষণমূলক আলোচনা শুনলাম, খুব ভালো লাগলো যতটা শুনলাম। স্যার, আমরা তো আর্টস স্ট্রিমের স্টুডেন্ট, যদিও বয়স এখন অনেকটাই 40। আপনি একটা যে কথা বললেন যে পাইথন, জাভা বা ওগুলোর মধ্যেও যেভাবে একটা ভাষা ল্যাঙ্গুয়েজের বিষয়, আমরা আর্টস স্ট্রিমের স্টুডেন্ট হয়ে কি ওটা কোনোভাবে আমাদের পক্ষে সম্ভব হবে? এখন ভাগ টাইপের কিছু আছে? আচ্ছা, আপনাকে হ্যাঁ নিশ্চয়ই আমি ওই প্রশ্ন উত্তর দেবো, কিন্তু একটা জিনিস বলুন, আমরা আমাদের সমাজের এই শ্রেণী বিভাজনটা কেন করেছি, যে আর্টস এর স্টুডেন্ট মানেই তাদের বোধহয় যুক্তি বুদ্ধি বিবেচনা বোধ অনেকটা কম, এই যে একটা ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু খুব খারাপ। এটা আপনার ভিতরেও আপনি একটা হীনমন্যতায় ভুগছেন হয়তো, যে আমরা তো আর্টস পড়েছি, আমরা কি পারবো। দেখুন, যুক্তি বুদ্ধি বোধ এই জিনিসটা কিন্তু আপনার ডিগ্রির উপর নির্ভর করে না। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার পরেও প্রচুর লোক ডাম্ব হয়ে যায়। আপনার উপর নির্ভর করছে আপনি কতটা যৌক্তিক, আপনি কতটা রেশনাল, আপনি কিভাবে যুক্তি দিয়ে জিনিসগুলোকে ভাবতে পারেন। আপনি যেটা মাথায় ভাবছেন, আপনার মাথার মধ্যে যে জিনিসটা ভাবছেন, সেই জিনিসটা আপনি যদি ভাবেন যে এই ভাবনাটাকে আমি লিখে ফেলবো, সেই লেখার জন্য কম্পিউটারের নিজস্ব কিছু ভাষা আছে, এবং আপনাকে কেউ আটকাবে না যে আপনি পাইথন শিখতে পারেন। অবশ্যই শিখতে পারেন, আপনার পক্ষে এবং আরো অনেকের পক্ষে আবার নতুন করে শেখা সম্ভব। আমার বয়স এই মুহূর্তে 49 বছর, 49 ইয়ার্স, এবং আমি 2001 সাল থেকে
আজকে 2026 সাল, এই 25টা বছর আমি একটা জিনিসকে সম্বল করে এখনো পর্যন্ত যা যা করেছি বা করতে পেরেছি, একটা জিনিসকে যদি বলা হয় যে আমার কোনো একটা জিনিস আমি বেছে নিতে পারি যেটা বলতে পারবো আমার, সেটা হচ্ছে কৌতূহল এবং লেগে থাকা। আমি খুবই সাধারণ একটা বাংলা মিডিয়াম প্ল্যাটফর্ম থেকে এসেছি, উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাংলায় পড়াশোনা করেছি, কিন্তু সেটা কিন্তু মানুষের কোথায় নিয়ে যাবে বা আমার ভবিষ্যৎটা কেমন হবে সেটাকে আর ডিফাইন করতে পারে না। আপনি বাংলা মাধ্যমে আর্টস পড়েছেন বা যা যা পড়েছেন তার জন্য কিন্তু আপনার লজিক্যাল হওয়া, রেশনাল হওয়া আটকায় না। আপনি অবশ্যই পারবেন যদি আপনার মনে হয় যে আমি এর ভিতরের টেকনোলজিটা আমি জানতে চাই, এআই কি করে কাজ করে আমি জানতে চাই, টোকেন কি, প্যারামিটার্স কি, এর ট্রান্সফরমার জিনিসটা কেমন, বা ট্রান্সফরমার অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের কোন জায়গাটাকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে, আপনি নিশ্চয়ই পারবেন। আমরা আর কারো মানসিক যদি ভাবে কোনো এই জন্যই প্রশ্ন থাকে- দুর্বল স্যার, মানসিক ভাবে এই জন্যই দুর্বল। ধরুন আর 12 এর পর আমাদের যে স্ট্রিম গুলো ভাগ করা হচ্ছে, জানছি সায়েন্স হয়তো একটা সবসময় একটা বিজ্ঞান দিক, আর আমাদের আর্টস তো একটা তাত্ত্বিকগত দিক, এবং এখানে যেটা হচ্ছে সেটা হয়তো একটা বিজ্ঞান বিশ্লেষণমূলক। এই তখন থেকেই যে আমাদের মনটা একটা ডাইভার্ট হয়ে যাচ্ছে বা একটা দুর্বলতা আছে, একদম এখান নয়। থেকে ভীষণটা চেঞ্জ, তার জন্য প্রশ্নটা করলাম। রবীন্দ্রনাথের সঙ্গে অ্যালবার্ট আইনস্টাইনের যখন মিটিং হয়, মিটিং থেকে বেরিয়ে যখন রিপোর্টাররা অ্যালবার্ট আইনস্টাইনকে জিজ্ঞেস করছেন যে আপনি কি বুঝলেন রবীন্দ্রনাথ সম্পর্কে, আপনার মতামত কি, তো অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন যে আমি পৃথিবীর একজন সেরা গণিতবিদ, সেরা সায়েন্টিস্টের সঙ্গে মিট করেছি। রবীন্দ্রনাথ তো কবিতা লিখেছিলেন, রবীন্দ্রনাথ আকাশ ভরা, সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, কিন্তু এটা কি শুধুই কবিতা? শুধু কবিতা নয়। অ্যালবার্ট আইনস্টাইন বুঝেছিলেন যেটা শুধু কবিতা নয়। তো ভাষা খুব জরুরি জানা। আপনি যদি আপনার ভাষাটাকে মেশিনকে দিয়ে বোঝাতে পারেন, যদি ধরুন এআই কে আপনি তত্ত্বগত টেকনোলজি বাদ দিন, আপনি মনে করুন আপনার সামনে একটা প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয়েছে, চ্যাট জিপিটি, জেমিনাই বা কোনো একটা প্ল্যাটফর্ম খুলে কাউকে বলা হয়েছে যে এখানে একটা একটা সুন্দর গ্রামের ছবি আঁকো, তাহলে কার ছবিটা সব থেকে ভালো হবে বলে মনে হয়? একটা কমার্স পড়া ছাত্র, একটা আর্টস পড়া ছাত্র, না একটা সায়েন্স পড়া ছাত্র? ছবিটা আঁকতে আঁকতে পারদর্শী আর্টস পড়ার স্টুডেন্টও হতে পারে, সায়েন্স কেন হতে পারে? কারণ সুনীল গঙ্গোপাধ্যায় যে ঝরঝরে গদ্যে সুনীল গঙ্গোপাধ্যায় গদ্যটা লেখেন, বুদ্ধদেব গুহ যে ঝরঝরে গদ্যে বন বন জঙ্গল পশুকে চিনিয়েছেন, পশুদেরকে আরণ্যকে বিভূতিভূষণ যেভাবে আমাদেরকে চিনিয়েছেন, তাদের যে ভাষার শক্তি, সেই ভাষাটাকে যখন মেশিনে দেওয়া হবে তার আউটপুট অনেক বেটার হবে। আচ্ছা আচ্ছা, সো এআই সবার জন্য। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলুন। স্যার প্রথমেই জানাই নমস্কার, আমি দেবশ্রী, নমস্কার। আর আমি ব্যাঙ্গালোর থেকে কথা বলছি। আমি আমার ছেলের বিষয়ে কিছু বলতে চাই। বলুন। আমি বিদ্যাস্তুর সাথে 2 বছর ধরেই রয়েছি, কারণ ছেলে ক্লাস 1 থেকে 11-এ যখন পড়ে তখন থেকে বিদ্যাস্তু যখন যুক্ত। তা এখন হচ্ছে ছেলে কমার্স গ্রুপ নিয়ে, ছেলে হচ্ছে বিসিএ জয়েন করেছে কলেজে ফার্স্ট ইয়ার। তাই এখন আমার প্রশ্ন এইটাই যে ও কিভাবে রুট মানে আগের জন্য 3 বছরের জন্য কিভাবে প্রিপারেশন নিলে যাতে ও জবের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা না হয়, প্রথম কথা। আর আপনি যে ম্যাথসের কথা বললেন, যেহেতু ও সায়েন্সের ব্যাকগ্রাউন্ড না, ও কমার্স, ওর অ্যাকাউন্টস ছিল। আপাতত যে কোর্সগুলো ছোট ছোট করছে এখন স্কুলে কলেজে শুরু হয়েছে, পাইথন প্রোগ্রামিং, ওগুলো আমি দেখছি যখন ওখানে যখন আমি মার্কিং করছি যে ঠিকঠাক শিখছে, এই না যে ঠিকঠাক না, যেমন আমি 100/90 দিতে পারি। এবার হচ্ছে আমার একটু ভালো, আমার ইচ্ছা যে আমার ছেলেকে প্রথম থেকেই মানে সেইভাবে আমি আর কি তৈরি করি যাতে পরে যেন কোনো অসুবিধা না হয়। আপনি যদি একটু রুটটা ভালো মতন ডিসক্রাইব করেন, ও কি পড়বে না পড়বে, সেটা আমার কাছে খুব একটা হেল্পফুল হয়।
দেখুন, আপনার ছেলে তো বিসিএ করছে, সব থেকে ভালো হ্যাঁ। হয় যদি তার সঙ্গে কথা বলা যেতে পারতো এবং সে ফিউচারে সে কোন এখনই। দিকে যেতে চায়, সে ফিউচারে কোন দিকটা যেতে চায় সেটা যদি আমরা জানতে পারি, তাহলে দেখুন একটা সময় না, আজ থেকে যখন আমি যদি 20টা বছর পিছিয়ে যাই বা 25 বছর পিছিয়ে যাই, তখন আমি যখন আমার যেখানে ক্যারিয়ার শুরু করছি সেখানে একটা আলাদা ডিপার্টমেন্ট ছিল, ডিপার্টমেন্টের নাম দেওয়া ছিল কম্পিউটার ডিপার্টমেন্ট। মানে যেমন এইচআর ডিপার্টমেন্ট হয়, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট হয়, ফিনান্স ডিপার্টমেন্ট, তেমন স্যার আমি এই ডিপার্টমেন্ট বিষয়ে আমি একটু ইন্টারাপ্ট করব। বলুন। আমার ছেলে সবসময় একটা কথা বলে, আমি ওকে একটা জিজ্ঞাসা করেছিলাম প্রশ্ন, যে তুমি কি দিকে যেতে চাও, তুমি হার্ডওয়্যার লাইনে যেতে চাও না সফটওয়্যার লাইনে যেতে চাও, কারণ হুম। ওরা অতটা তো কিছু বোঝে না। হ্যাঁ, তখন বললো, মা আমি সফটওয়্যার লাইনে যেতে চাই। খুবই ভালো, কোনো অসুবিধা নেই। দেখুন, আমি ম্যাথামেটিক্সটা কেন বারবার বলছিলাম, দেখুন এআই এর অনেক অনেক দিক আছে। মানে যেমন কম্পিউটার বা আইটিটা একটা ভাস্ট সমুদ্র, তেমনই এআইও একটা সমুদ্র। এবার তার অনেক অনেক প্রয়োগ রয়েছে। কেউ যদি মনে করে যে আমি কোডিং করব, প্রোগ্রামিং করব, এটাকে কাজে লাগিয়ে কোনো টুল, কোনো ইউটিলিটি, কোনো জীবনের কোনো সমস্যা সমাধানের কোনো সলিউশন তৈরি করব, এই কিছুদিন আগেরই একটা কথা, একটি ক্লাস 12-এ পড়া বাচ্চা ছেলে খাবারে বা সবজির মধ্যে যেগুলো বাগান থেকে তুলে আনা হয় তার মধ্যে কোনো বিষ, ক্ষতিকারক রাসায়নিক আছে কিনা, পেস্টিসাইড আছে কিনা, সেটা জানার জন্য ও একটা এআই ডিভাইস বানিয়েছে। যে ডিভাইসটা ওই ফসলের মধ্যে বা ফলের মধ্যে থাকা ক্ষতিকর রাসায়নিকের উপরে আলো ফেলে সে আলোর স্পেকট্রোস্কোপি করে বলে দিতে পারে যে মোটামুটি 80-90% কারেক্ট একটা, বলা যেতে পারে যে হ্যাঁ এখানে এর মধ্যে বিষ রয়েছে, খাওয়া যাবে না, ধুয়ে খেতে হবে। তো এই ধরনের কিছু করার জন্য যে প্রচন্ড ম্যাথমেটিক্যালি একদম জিনিয়াস হতে হবে, নট নেসেসারিলি, আমার মনে হয় না। তবে ডেটা সায়েন্স যারা করতে চায় তাদের জন্য একটু একটু মনে হয় ম্যাথমেটিক্সটা থাকা ভালো। যদি ব্যবহারিক দিকের মধ্যে আসতে চাই, আমি টুলটাকে কাজে লাগাবো, প্ল্যাটফর্ম বানাবো, সফটওয়্যার তৈরি করব, কোনো জায়গায় ডেভেলপার, কোনো জায়গায় ডেভঅপসে জয়েন করব, যেখানে ডেভেলপমেন্ট হবে, সফটওয়্যারের অপারেশনসে যাবে, সেখান থেকে আবার ফিরে আসবে ডেভের মধ্যে। এই ডেভঅপস এর মধ্যে যদি জয়েন করতে চাই, তাহলে এখন যে পাইথন শিখছে, এগুলো শেখার পরে তাদের সামনে ফিউচারে অনেক অনেক কেরিয়ার অপশনস রয়েছে। আমার নিজের কোম্পানিতে নেটওয়ার্কের এক্সপার্ট ছেলেটি, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্স, মানে যাকে নেটওয়ার্ক এবং সিকিউরিটির মোটামুটি সব থেকে দায়িত্ববান ছেলে বলা চলে। ঘটনাচক্রে তার ব্যাকগ্রাউন্ড কমার্স, কিন্তু ছেলেটা খুব ভালো পাইথন জানে। ওকে ওকে। তো বুঝতেই পারছেন যে এর না কোনো মানে কোনো থাম্বনেল হয় না, মানে এটা করেছি মানে ওটা ওটা হবেই, বা ওটা করতে গেলে আমাকে এই দিক দিয়ে যেতে হবে। আসলে স্যার আমি বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। স্যার অ্যাকচুয়ালি কি বলুন তো, সবই না এখন প্রজেক্ট বেসিস আর স্যালারি বেসিস। যখন এখানে আমরা কলেজে যখন অ্যাডমিশন নিতে যাচ্ছি, তখন আমাদের কোর্সের জন্য কিছু না আমাদের টেবিলে বসিয়ে দেওয়া হয়। তখন বিভিন্ন কোর্সে আপনি কত এলপিএ পাবেন, মানে আফটার 3 ইয়ার্স এর পরে আমাদের এখান থেকে এরকম জব অ্যাপ্লিকেশন গুলো দেওয়া হবে, এত 3 এলপিএ, 4 এলপিএ, 5 to 7 এলপিএ, এই করলে এত এলপিএ চাকরি, ঠিক আছে, সেই হিসাবে একটা মানে নলেজ দেওয়া হয়। আমি বলছিলাম যে এখন বেসিক্যালি সেই হিসেবে তো আগাবে, তো আপনি যদি একটা রুট ম্যাপ বলেন যে এই এলপিএ একটা এরকম ভাবে রুট তৈরি করলে তাহলে এই এলপিএ চাকরি তুমি করতে পারো একটা ভালো। দেখুন, এটা বলাটা একটু খুব মানে আনপ্রেডিক্টেবল ব্যাপার। এটা এখানে কোন জায়গায় কে কত মাইনেতে জয়েন করতে পারবে, কিন্তু আমি আমার যে কোম্পানিটা আমি চালাচ্ছি সেটা 11 বছর হয়েছে। তো আমাকে বিজনেসের স্বার্থে টেকনোলজির সঙ্গে সঙ্গে আমাকে আরো অনেক কিছু বিষয় মাথা ঘামাতে হয়, যার মধ্যে রিক্রুটমেন্ট, সোর্সিং করা। এবং আমি এই ইন্টারভিউ নেওয়ার সময় আমি যেটা দেখি সেটা হচ্ছে যে কি শিখে এসেছে বা কি কি শেখানো যাবে, কতটা তার ভিতরে বেস আছে, মানে আকরিক লোহা আছে যেখান থেকে লোহা নিষ্কাশন করে তারপরে তাকে ধার দিতে হবে, না সেটা অলরেডি একটা লোহার তাল
যাকে আমি এক্ষুনি আমার কাজের মতো করে শেপ দিয়ে নিতে পারবো। তো এখানে কিন্তু আমি কখনোই আমার কোম্পানিতে কখনোই আমরা ডিগ্রি কোথা থেকে কোন ইউনিভার্সিটি থেকে এসেছে এগুলো আমরা দেখিনি। আমি রিসেন্টলি গত মাসে একটা চন্দননগরে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে গেছিলাম, সেখানে এবছর পাস আউট স্টুডেন্টদের সঙ্গে কিভাবে জবের জন্য প্রিপেয়ার হওয়া উচিত বা রিক্রুটমেন্ট যারা করে তারা কি দেখে অ্যাকচুয়ালি, আমরা কি দেখি অ্যাকচুয়ালি, কোনটাকে আমরা বেশি গুরুত্ব দিই, এগুলো নিয়ে কথা বলছিলাম। আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে স্কিল, দিনের শেষে স্কিলটা ম্যাটার করে। কারণ সিভিটা বা বাকি সবকিছু রিপ্লাই করা, মেলে রিপ্লাই করা, এগুলোর জন্য এআই টুল রয়েছে। রিসেন্টলি আমাদের একটি ছেলেকে আমরা আমাদের কোম্পানির ওয়েবসাইট দিয়ে বলেছি তুমি আমাকে 5 মিনিটের মধ্যে ওয়েবসাইটটা পড়ে জানাও কি কি বুঝেছো। সে কি করেছে, সিম্পলি হয় আজকাল কপি ক্যাট, ওয়েবসাইটটা একটা এআই প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে যে আমাকে ছোট করে বুঝিয়ে বলো প্রভিশন টেকনোলজিস কি করে। যথারীতি এটা বোঝা যায়, একটা রোবোটিক টার্ম বোঝা যায় যেটা মানুষের লেখা নয়। তা আমরা তাকে বললাম যে ভাই তুমি শুরুতেই শুরু করে দিলে জিনিসটা, এটা ঠিক নয়। মানে তুমি নিজে কি বুঝেছো বলো, নিজে কি এক্সপ্লেন করতে পারবে। ফলে এই যে এত এত নাম্বার পেয়েছি, এই গ্রেড পেয়েছি, এই সার্টিফিকেশন আছে, এগুলোর থেকে বেশি জরুরি হচ্ছে আপনার ছেলেকে বলুন, অবশ্যই তার ফিউচার অনেক বেশি ব্রাইট হবে যদি সে যেটা শিখছে এই মুহূর্তে সেটা যেন সে সম্পূর্ণ বুঝতে পারে এবং সেটা যেন সে কাউকে বোঝাতে পারে। শুধু বোঝাটা, নিজে বোঝাটা জরুরি নয় আজকের দিনে, আপনাকে বোঝাতেও হবে। কারণ ইন্টারভিউ রুমে বলুন বা যে কোনো প্রজেক্টের মধ্যেই কাউকে ডেকে বলা তুমি এটা যে লিখেছো এটাকে এক্সপ্লেন করো, এই জায়গাতে গিয়ে ম্যাক্সিমাম সমস্যাটা হয়ে যায়। অনেকে শিখে আসে, বোঝাতে পারে না, হয়তো সত্যিই জানে কিন্তু তার কাছে এক্সপ্রেশন স্কিলস নেই, গ্রুমিং করতে পারে না ঠিক করে। তো এগুলো জরুরি। আর কমার্স পড়ছে মানে তার কিছু হবে না এটাও নয়, আমি বারবার বলছি স্কিল এমন একটা জিনিস যেটা তৈরি করার জন্য লেগে থাকতে বসতে হয়, কিছু প্রিডিফাইন্ড জিনিস লাগে, কিন্তু সেটা ছাড়াও যে হবে না। আপনার কাছে বিরিয়ানির সব থেকে দামি মশলা থাকলেও সমস্ত জিনিস, জায়ফল, জয়িত্রী, ভালো চাল, মিষ্টি আতর সবকিছু আছে, তারপরে কিন্তু বিরিয়ানি তৈরি করাটা একটা স্কিল। আরেকজন কেউ প্রশ্ন হ্যাঁ করেছে। স্যার, আমি এটা প্রশ্ন করছিলাম স্যার। আমি বলছিলাম যে আপনারা এআইটা কিভাবে শেখান? মানে অ্যাকচুয়ালি আমার প্রোগ্রামিং সবটা শেখা হয়ে গেছে, মাল্টিমিডিয়াও করা হয়ে গেছে, মানে পাইথন অব্দি, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন করা হয়ে গেছে, মাল্টিমিডিয়া আমার করা হয়ে গেছে, মনে হয় হয়ে ভালো গেছে। এইটার উত্তর দিতে পারবেন। আর স্যার আমি কাউন্সিলিং সাইকোলজি নিয়ে পড়েছি, আর আমি রিসেন্টলি টিভিআর মানে ভোকেশনাল ট্রেনিং এর কোর্সটা কমপ্লিট যেটা করেছি। আমি বলছি এখানে কিভাবে শেখানো হয়, যে বিভিন্ন যে এআই গুলো রয়েছে, আমরা প্রায় 21+, যদিও আমি 21 বললেও তার থেকে বেশি এআই প্রত্যেক দিন করানো হয়। তো সেই জন্য যেটা হয় যে প্রত্যেকটার অ্যাপ্লিকেশন, মানে যেটা স্যার বলছিলেন, চন্দন স্যার যেটা বলছিলেন যে এই বিভাজনটা করা কোনো রকম প্রয়োজন নেই যে আর্টস না কমার্স না সায়েন্স, আমাদের প্রত্যেকের ফিল্ডেই এই বিভিন্ন ধরনের জেন এআই। আশা করি স্যারের ক্লাস শুনে বুঝে গেছেন হোয়াট ইজ দ্য এআই, এতক্ষণে বুঝে গেছেন। আমার এআইটা ওয়েবিনার করা হয়ে গেছে, মানে আমি পরীক্ষায় পাশও করে গেছি ওই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যেটা। ভেরি নাইস। এবার যে বিভিন্ন ফিচার্স এবং ইচ অ্যান্ড এভরি ডে এক একটা ফিচার্স এর আপডেট বেরোচ্ছে, তো আমরা 7টা সেগমেন্টস রেখেছি, যে 7টা সেগমেন্টস এর মধ্যে একটা ছিল কোডিং, যেটা দিয়ে একটা এআই তৈরি করা হয়েছে, চ্যাটবট টাইপের, মানে দ্যাটস জাস্ট মানে লিটল প্রজেক্ট। তো আমরা 7টা সপ্তাহে একদিন থিওরি, একদিন একটা প্রজেক্ট তৈরি করব, এবং ফাইনালি আমরা একটা এআই তৈরি করব দ্যাট ইজ এআই অ্যাবাউট এআই। মানে যে কোনো আমরা যদি প্রম্পট দিই, এক একটা এআই এর জন্য, মানে এক একটা এআই এক একটা কাজের জন্য প্রয়োজনীয়, সেখানে সেটা হিট করবে, সেটার আমরা একটা প্রোটোটাইপ তৈরি করব। তো বাংলার প্রথম এআই তৈরি হবে, যেটা বাঙালিদের তৈরি করা, যেটা আমাদের তৈরি করা।
আমরা এখানে শুধু কোর্স করতে বা কি বলে একটা সার্টিফিকেট পেতে আসিনি। আমাদের গোলটা বড়। আমাদের গোলটা হলো যে এমন একটা কিছু আমরা নিজেরা তৈরি করব যাতে আমাদের একটা পোর্টফোলিও থাকে, যে আমরা প্রত্যেকে কেউ না কেউ একটা একটা এআই, এটা জাস্ট প্রোটোটাইপ, সেটা সেলফ হোস্টেড। যে কোনো এই চ্যাট জিপিটি বা ক্লড বা এই যে এলএলএম গুলো ইউজ হয়, চন্দন স্যার আমার থেকে অনেক বেশি বলতে পারবেন, ওনার এক্সপার্টিস আছেন, মানে যেটা কত মানে কি বলবো জায়গা লাগে, মানে সেটা যদি সেলফ হোস্টেড আমাদের নিজেদের সিস্টেমে করতে থাকি, অবভিয়াসলি সেটা স্লো হবে, সেটা কাজ কম করবে বা ক্লাউডে তুলে টাকা লাগবে অনেক। কিন্তু আমরা যদি একটা প্রোটোটাইপ তৈরি করি, তো সেটা চন্দন স্যার যদি এই বিষয়ে একটু বলেন। যেটা আমি আমার মনে হয় যে প্রত্যেকেরই এআই জিনিসটা কি সেটা পড়ার পরে একটা লোকাল একটা প্রাইভেট আর্কিটেকচার বানানো উচিত নিজে হাতে। তাহলে এটা কিভাবে কাজ করে, এআই জিনিসটার ম্যাজিকটা কোথায়, এটা তার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো মোটামুটি ভাবে দুটো তিনটে না চারটে ধাপ আছে যেটাতে একটা এআই কে দাঁড় করিয়ে দেওয়া যেতে পারে। এআই এর একদম সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একটা ওয়েব ইন্টারফেস আছে বা এটা তার কোনো ক্লায়েন্ট আছে যেটা ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করা হবে, মানে যেটাতে সফটওয়্যারটা ডেভেলপ করা হয়েছে, এবার ডেলিভার করতে হবে। সো ডেলিভারি করার জন্য একটা ব্রাউজার দরকার। ব্রাউজারের পরে ব্যাকএন্ডে রয়েছে একটা ল্যাঙ্গুয়েজ, একটা মডেল, যেটা যেটা ধরুন ওলামা হতে পারে বা এলএলএম এ হতে পারে বা ভিএলএলএম, এগুলো কিছু। দেন তার একটা এমবেডিং মডেল, একটা লোকাল এলএলএম, তার নিচে ভেক্টর ডেটাবেস, আর তার নিচে হচ্ছে তার যেগুলো আমরা তাকে ফুড, যেগুলো এআই এর খাবার, বিভিন্ন কেবি, এসওপি, মেল, ডকুমেন্ট, নিউজ, আর্টিকেল, উইকিপিডিয়া, এনসাইক্লোপিডিয়া, পিডিএফ, এগুলো দেবো। তো এটা করাটা করতে গেলে ব্যাপারটা যে সহজ হয়ে যাবে খুব এরকম তাও নয়। এটা করাটার জন্য যথেষ্ট স্কিল লাগবে। যে লোকাল এলএলএমটাকে আমি কি করে ওলামার সঙ্গে কানেক্ট করাবো, ওলামার যে রেজাল্টটা সেটা কি করে আমার ব্রাউজার দিয়ে আসবে, সেগুলোর জন্য এআইটা পড়তে হবে। তার জন্যই ওই আর এই ওলামাটাও আমরা শেখাচ্ছি, এই হ্যাঁ। ওলামাটাও আমরা শেখাচ্ছি। এক্স্যাক্টলি। তো সেটার জন্য নির্মলবাবু যেটা বলছিলেন যে প্রত্যেকেরই টার্গেট থাকবে একটা জিনিস তৈরি করা, এটা অবশ্যই দরকার। কারণ যতক্ষণ সেটা বইয়ের ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র একটা ভিজুয়ালাইজ করার ব্যাপার, সেটাতে কি হবে, পড়া হলো কিন্তু জিনিসটা হাতে করে ফিল করা হলো না কিভাবে কাজ করে। যেমন ধরুন যারা নেটওয়ার্কিং পড়াশোনা করছে, নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা করছে, তাদেরকে রাউটার জিনিসটা যদি না দেখিয়ে শুধু একটা রাউটারের সিমুলেটর টুল দেওয়া হয়, তাহলে কিন্তু তার পক্ষে কখনোই জিনিসটা বোঝানো সম্ভব হবে না যে জিনিসটা কি অ্যাকচুয়ালি। ফ্লাইট সিমুলেটর, যারা যারা পাইলটস, যারা তারা যখন ফ্লাইট চালান, তার আগে প্রথমে স্টুডিওতে তাদের সিমুলেটর চালানো হয়, যেটা যেটা হুবহু একটা ফ্লাইটের মতো এক্সপিরিয়েন্স দেয়। ল্যান্ডিং হয়, টেক অফ আছে, ল্যান্ডিং এর সময় জার্কিং হয়, সবই হবে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি স্টুডিওর মধ্যে। তারপরে সেখান থেকে তাদেরকে বের করে এনে প্র্যাকটিক্যাল ফিল্ডে ফেলা হয়। অবশ্যই কোনো যাত্রীবাহী বিমান নয়, কিন্তু তাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া হয়, মানে সিমুলেটর থেকে ডিরেক্টলি কিন্তু কমার্শিয়াল ফ্লাইটে চলে আসে নাকি। তো এআইটার এই যে শেখার দরকার, এতে করে কি হবে যে ব্যাকগ্রাউন্ডে কি চলছে, কিভাবে জিনিসটা দাঁড়িয়ে আছে, কোন লজিকে দাঁড়িয়ে আছে, কে কাকে দিচ্ছে জিনিসটা, ফ্লোটা কি, লজিকটা কি, এই ওয়ার্ক ফ্লোটা শিখতে পারলে, নিজে একবার দাঁড় করিয়ে ফেলতে পারলে, একবার দুবার করলে ব্যাপারটা দেখা যাবে যে বাড়িতেই করে ফেলা যাচ্ছে। যদি একটু একটু যদি রিসোর্স বাড়িতে থাকে, কম্পিউটারে, বাড়ির পিসি গুলোতে যদি একটু ভালো রিসোর্স থাকে, তাহলে খুব কম খরচেই মোটামুটি একটা লোকাল এআই প্ল্যাটফর্ম বানানো যায়। এবং অনেক ওপেন সোর্স মডেল আছে এর জন্য, হয়তো কম বিলিয়ন প্যারামিটারের এআই মডেলস আছে। বাট আমার মনে হয় এটা সবার টার্গেট রাখা উচিত যারা কোর এআই শিখছেন, যারা, তাদের জন্য। যেটা করলে তাহলে অ্যাকচুয়াল ফ্লেভারটা পাওয়া যাবে এবং এটাতে এক্সপ্লেন করাটাও সুবিধা হবে যে আমি হ্যাঁ করেছি এটা। মানে স্যার আপনারা এটা করাচ্ছেন তো, মানে এই কোর্সের মধ্যে আপনারা শেখাচ্ছেন তো পুরো ব্যাপারটা যে কিভাবে বানাবো,
কাজটা কিভাবে করব, কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করব, সবটা আপনারা করাচ্ছেন তো, শেখাচ্ছেন তো? বাবু আপনি বলুন। এটার উত্তর নির্মল বাবুই দেবেন আর কি। আচ্ছা, তাই। এক্সট্রিমলি সরি, যদি কোয়েশ্চেনটা আরেকবার একটু করেন। বলতে চাইছি টোটাল মানে ফাংশনিংটা যেটা আমাদের করব আমরা, সেটাতে আপনারা গাইড করছেন তো? হ্যাঁ, মানে আমাদের টোটালটা আমাদের 7টা সিলেবাসের সেগমেন্ট, মধ্যে। 7জন ইন্ডাস্ট্রি এক্সপার্ট আলাদা আলাদা ভাবে। আচ্ছা, আমাদের নিয়মটাই হলো যে একদিন ক্লাস হবে আর একদিন একটা প্রজেক্ট করানো হবে। এই 7টা প্রজেক্টই পোর্টফোলিও হিসেবে তৈরি হবে। কারণ গিট হাব যেটা হয়, যে গিট হাবে আমরা যে প্রজেক্টগুলো করব সেই প্রজেক্টগুলোকে আমরা আপলোড করব। দ্যাট উইল বি ইয়োর পোর্টফোলিও। আফটার দ্যাট, মানে কমপ্লিশন অফ দ্য কোর্স, যেটা ভলেন্টিয়ার, শুধু আমাদের স্টুডেন্ট নয়, ফ্যাকাল্টিজ আরো অনেকে রয়েছে যারা এআই নিয়ে কাজ করছেন। আমি চন্দন স্যার যদি চান যে এটার মধ্যে ইনভলভ হতে, আমি ওনাকেও রিকোয়েস্ট করব যে বাঙালিরা আমরা সবাই মিলে একটা আরএজি বেসড, মানে র্যাগ বলে এটাকে, সেই বেস যদি একটা যেটা বললাম সেলফ হোস্টেড একটা যদি কিছু তৈরি করা যায়, তাহলে এটা কি হবে, আমরা নিজেরা একটা কিছু বানালাম, মানে এই একটা জায়গা আসবে। বাঙালিরা বলতে পারবো যে আমরা কিছু করেছি, আমরা নিজেরা কিছু করেছি। এই পুরোটাই কোর্সের Actually, মধ্যেই। এখানে আর কোর্সের জন্য actually- দিয়া বা পৃথা ম্যাম কেউ রয়েছেন? এখানে আমরা কিন্তু হুম। আমাদের বলার মতো রিয়েলি জায়গা রয়েছে, হয়তো বাঙালি হিসেবে এখনো আমরা ততটা আহ, দিতে পারিনি, কিন্তু এআই এর যে ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে যার উপরে, সেখানে দুজন ভারতীয় রয়েছেন, যার কথা আমি একটু আগেও বলেছিলাম। ভারতীয় তো রয়েছে, আমরা অবভিয়াসলি প্রথমে ভারতীয় তারপর বাঙালি, বাট হ্যাঁ, একটা সেই দুজন আছেন অলরেডি আমাদের কাছে, সেটাও কম গর্বের নয়। এবার সেই গর্বটা আরেকটু বাড়ানো যাবে যদি আমরা বাঙালি জাতি হিসেবে কিছু এক্স্যাক্টলি এটাই মোটিভ। দেখুন, আমাদের মেধার কোনো অভাব নেই, বাঙালিদের মেধার কোনো কিন্তু অভাব আমাদের নেই। একটুখানি তো যদি বলতে হয় যে বাঙালিদের একটুখানি ভাবা হয় যে আমরা কিছু মানে তেমন কাজ করি না, আমরা শুধু চাকরি করি, আমরা কোনো ইনোভেশনে যাই না, আমরা এ করি না। অথচ আমরা সবাই জানি যে বাঙালিদের কতটা অবদান রয়েছে বিজ্ঞানে কতটা অবদান রয়েছে, এবং ভারতে কতটা অবদান রয়েছে। তো সেটাই একটা জাস্ট ইনিশিয়েটিভ। আমি জানি না সেটাতে সাকসেসফুল হব কিনা, বাট আমরা এটা সবাই মিলে একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে সবাই মিলে যদি একটা কোনো রকম অবদান রাখা যায়। আপনাদের কোম্পানি পোর্টফোলিওটা চেক করছিলাম। ইউ আর রিয়েলি ডুইং আউটস্ট্যান্ডিং থিং। আমার মনে হয় এটা খুবই জরুরি। দেখুন, আমি বিভিন্ন জায়গায় নানান রকম সময়ে বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করতে হয়। আমি খুব অর্গানাইজড হতে আর পড়ানোর টাইম পাই না, আর সময় হচ্ছে না আমার। স্বাভাবিক, আপনি যে কাজটা করছেন আমিও দেখে আমারও দুর্দান্ত আমাকে লাগলো যে একজন company বাঙালি চালাতে হিসেবে হয়। আপনি যে কাজটা করছেন। এবার আমার পেছনে আমার সাপোর্ট ইঞ্জিনিয়ার আছে, আমার লোকজন রয়েছে। আমার কোম্পানির ব্যবসা বাড়ানোর দিকে মাথা দিতে হয় সবসময়, কাস্টমারের প্রবলেম নিয়ে মাথা ঘামাতে হয়। অবশ্যই, হ্যাঁ। ফলে কোর এরিয়াটাতে আমার আর ঢোকা হয় না। মানে আমি অ্যাকচুয়ালি টেকনোলজি ফিল্ড থেকে উঠে এসেছি, কিন্তু আমার সেই জায়গাটায় আর মাথা দিতে পারি না যতটা আমাকে এখন বিজনেসম্যান হিসেবে চিন্তা করতে হয়। কিন্তু আমি একটা সময় পড়াতাম, আমি একটা সময় ফিজিক্স পড়াতাম, 2 বছর ফিজিক্স পড়িয়েছিলাম একটা স্কুলে। আমি এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি যেখানে সবাই স্কুল টিচার, আমার বাবা, আমার জ্যাঠামশাইরা সবাই, আমার দাদারা, আমার ওয়াইফ, সবাই টিচিং প্রফেশনে যুক্ত। তো আমার পড়াতে খুবই ভালো লাগে, নলেজ ট্রান্সফার করতে খুব ভালো লাগে। আপনি আজকে যে নলেজ ট্রান্সফার করেছেন, আশা করি যে এটা তো রেকর্ডিংও থাকবে এবং আপলোডও হবে, তো আশা করি সেটা অনেকের কাছেই অনেকটা মানে সেইটুকুন কাজে লাগবে। তো সবাইকে এটা আমি বলি, সেটা হচ্ছে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা বলি, এবং আমি এটাও বলি যে আমি কিন্তু খুব সাধারণ প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছি। আমার যখন পড়াশোনাটা শেষ করছিলাম, সেটা
আমার আজকের কাজের জন্য খুব বেশি কাজ লাগছে না। আমি অ্যাটমিক ফিজিক্স পড়েছি, কোয়ান্টাম মেকানিক্স পড়েছি, ভেক্টর অ্যালজেব্রা পড়েছি, আমাদের অপটিক্স এর মধ্যে ফিজিক্যাল অপটিক্স, জিওমেট্রিক্যাল অপটিক্স ছিল। তো এই জিনিসগুলো এখন আমার এই আইটিতে সাইবার সিকিউরিটির মধ্যে বা ধরুন আইটি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টের মধ্যে খুব বেশি কাজে লাগছে, ডিরেক্টলি লাগছে না। কিন্তু তার মানে এই নয় যে ওই জ্ঞানটা, ওই নলেজটা একদমই বৃথা গেছে। তো পড়ানোটার অভ্যেস, নলেজ ট্রান্সফার করার অভ্যেস এবং টিম তৈরি করা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আমাকে করে যেতে হয়। আমার টিমে প্রত্যেক শুক্রবার দিন টিমে ট্রেনিং দেওয়া হয়, নতুন কিছু এসছে কিভাবে সেগুলোকে অ্যাডপ্ট করতে হবে। সমস্ত ফিউচার এখানে যারা যারা স্টুডেন্ট হিসেবে আছেন বা স্টুডেন্টের প্যারেন্টস হিসেবে যারা আছেন, তাদেরকে একটাই কথা বলবো, শেখা আমাদের ফিল্ডে শেষ নেই। এবং আমি খুব মজা করে বলি, কিন্তু এটা বাস্তব সত্যি, যে আমরা বাই চয়েস অর বাই প্রেশার আমরা বাঘের পিঠে উঠে পড়েছি। এবার বাঘের পিঠে উঠে পড়েছি, যদি আমরা সেখান থেকে নেমে পড়ি না, বাঘ আমাদেরকে খেয়ে ফেলবে। তো বাঁচার জন্য বাঘও দৌড়াচ্ছে, আমাকে বাঘের গলাটা জাপটে ধরে আমাকেও বাঘের পিঠে বসে দৌড়াতে হবে। আমি যদি রেস থেকে নেমে যাই তাহলে বাঘ আমাদেরকে খেয়ে ফেলবে। তো সুতরাং সবাইকে কিন্তু কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যে দিয়ে যেতে হবে, নিজেদের ভিতরে কিউরিওসিটি জাগিয়ে রাখতেই হবে। তাছাড়া আমাদের ফিল্ডে আজকে ধরুন আপনি মনে করছেন যে আমি এই টুলটা শিখলাম, এই প্ল্যাটফর্মটা শিখে নিয়েছি, কালকে যে ওটা থাকবেই কিনা নোবডি নোজ। আমরা ফ্লপি ডিস্ক থেকে শুরু করেছি ক্যারিয়ার, ফ্লপি ডিস্কের পর সিডি, সিডি থেকে ডিভিডি, ব্লুরে দেখেছি, এক্সটার্নাল স্টোরেজ, এসএসডি দেখেছি, আমরা ক্লাউড স্টোরেজ দেখেছি, এবং আগামী 10 বছরের মধ্যে নতুন ধরনের স্টোরেজ আসতে চলেছে, যেটা এইচপি গবেষণা করছে। এটা সিম্পল কাঁচ, দেখে মনে হবে কাঁচের একটা পেপার ওয়েট, যার মধ্যে লেজার দিয়ে এনগ্রেভ করা থাকবে ডেটা, যে ডেটা সমুদ্রের জলের তলায় পড়ে গেলেও কোনোভাবে নষ্ট হবে। তো এইটা হয়তো 10 বছর কিংবা তারও আগের মার্কেটে চলে আসবে। ডিএনএ, মানুষের ডিএনএ এর মধ্যে যে স্টোরেজ যেটা থাকে, আমাদের ডিএনএ এর মধ্যে যে ইনফরমেশন রয়েছে ডাবল হেলিক্স এর মধ্যে, সেই ইনফরমেশনটা যেভাবে লেখা থাকে, এই টেকনোলজিটাকেও কাজে লাগানোর চেষ্টা হচ্ছে, যে স্টোরেজটাকে এইভাবে করা হবে। তো টেকনোলজি উইল কিপ চেঞ্জিং, আমাদেরকেও কিন্তু কন্টিনিউ করতে হবে, কিন্তু এবং মনে রাখতে হবে বেসিক জিনিস কখনো পাল্টায়নি, বেসিক জিনিস পাল্টাবেও না। কম্পিউটিং এর বেসিক জিনিস লাস্ট 30 বছরে পাল্টায়নি। এবং আমার মনে হয় যতক্ষণ না কোয়ান্টাম কম্পিউটার সর্বসাধারণের জন্য ব্যবহারযোগ্য হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কম্পিউটার আগামী 30 বছর একই রকম থাকবে। ফলে বেসিক উইল রিমেইন সেম, প্ল্যাটফর্ম চেঞ্জ হবে, টুলস চেঞ্জ হবে। উইন্ডোজ 95 এর জায়গায় উইন্ডোজ 11 এর লেটেস্ট ভার্সন 226H2 আসবে, অসংখ্য লিনাক্স এর ডিস্ট্রিবিউশন আসবে, রাউটারের জায়গায় ইউটিএম আসবে, ইউটিএম কে রিপ্লেস করে নেক্সট জেন ফায়ারওয়াল আসবে, অ্যান্টিভাইরাসের বদলে ইডিআর আসবে, ইডিআর এর বদলে এক্সডিআর আসবে, কিন্তু মূল কনসেপ্টটা একই। তো সবাই টেকনোলজিতে যারা পড়াশোনা করতে এসছেন, কেরিয়ার বিল্ড করতে এসছেন, টেকনোলজিটাকে ভালোবেসে মেশিনটাকে আপনি আপনার দ্বিতীয় প্রেম করে ফেলুন। না হলে মানে মেশিনটা যদি আপনার ভালোবাসার জায়গা না হয়, এটার সঙ্গে টাইম কাটাতে যদি আপনার ভালো না লাগে, আপনার যদি শখের জায়গা না হয়ে যায়, তাহলে খুব মুশকিল হয়ে যাবে, তাহলে একটু চাপের ব্যাপার হয়ে যাবে। মেশিনটাকে হতে হবে আমার একটা প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা, তবেই এটার সঙ্গে সবকিছু করতে ভালো লাগবে, সময় কাটাতে ভালো লাগবে। আর কোনো ভালো লাগার জায়গা মেশিনটা। এই মেশিন আমি যখন আমাদের তো অনেকটাই বয়স হয়ে গেল, তো যন্ত্র আমার কাছে একটা ধরে নিন, আমি যেখানে যাই আমার কাছে দুটো জিনিস খুব কমন থাকে, একদম খুব কমন। অফিস ট্রাভেল হোক, পার্সোনাল ট্যুর হোক, ল্যাপটপ থাকে আর বই থাকে। আর বইয়ের মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায় আর বুদ্ধদেব গুহ,
আমি পড়তে ভালোবাসি, বইপত্র কিনি, পড়ি, বিভিন্ন বিষয়, নৃতত্ত্ববিদ্যা থেকে শুরু করে, অ্যানথ্রোপোলজি থেকে শুরু করে আমাদের থ্রিলিং যে কোনো কিছু। এই আমার মনে হয় এই জিনিসটা সবার রাখা উচিত, মানে বইপত্রটা পড়তে হবে। শুধুমাত্র আমাদের যে টেক্সট বুক ওইটা আমি পড়বো এবং তারপরে আমাদের পড়াশোনাটা শেষ করে দেব, এটা একটা মানুষকে খুব বেশি দূর নিয়ে যেতে পারে না। আপনাকে একটু অন্যদের থেকে আলাদা হওয়ার জন্য একটু বইপত্র পড়তে হবে। অর্পিত পাল কিছু জানতে চাইছেন, বলুন। অর্পিত বাবু বলুন। না, কেউ কিছু জিজ্ঞেস করছেন? হ্যালো, আচ্ছা, আর অর্পিত, তোমার কোনো প্রশ্ন রয়েছে? অর্পিত আমাদের ব্যাচের একজন স্টুডেন্ট, ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। অর্পিত? না না, অ্যাকচুয়ালি ভুলবশত হ্যান্ড রাইজ হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। শেষ করা যেতে পারে। হ্যাঁ, আমি একটা ফোন নাম্বার জাস্ট চ্যাটে দিয়ে রাখছি, যাদের দরকার মানে এই সম্পর্কে। ও আচ্ছা, পৃথা ম্যাডাম অলরেডি দিয়ে দিয়েছেন। যাদের যা প্রশ্ন আছে তারা করতে পারেন। অ্যান্ড চন্দন স্যার, থ্যাঙ্কস আ লট। এবং আপনারও যদি কোম্পানিতে আমাদের কোনো স্টুডেন্টের প্রয়োজন হয়, কোনো ভ্যাকেন্সি থাকে, তাহলে প্লিজ জানাবেন। আমরা যে আমাদের যে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে আমরা আপনাদের কোম্পানিতে প্রভিশনের সঙ্গে যদি কোনো রকম ভাবে বিধ্বস্ত কাজ করতে পারে, আপনার সঙ্গে আলাদা হলে সেভাবে আমি কথা বলে নেবো। থ্যাঙ্কস আ লট। তাহলে আজকে সেকশন শেষ করছি। হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ, শুভরাত্রি। সবাই আমরা বাঙালিরা একসঙ্গে এগিয়ে চলি। ধন্যবাদ।